পড়াশোনাতে ভালো অবস্থা থাকা উচিত। ভয়াবহ অবস্থা কেন? আ এই জিনিসটা আপনাকে অনেক মিস করেছি। হ্যাঁ, আমিও তোমাদের সাথে ক্লাস নেওয়াটা মিস করেছি। তাই যখনই সুযোগ পেয়েছি চলে আসছি। রনি ভাইয়ের অ্যাকচুয়ালি ক্লাস নেওয়ার কথা ছিল। বাট উনি একটু প্রবলেমে পড়ে গেছেন। একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে গেছেন। তাই একটা সুযোগ পেলাম, আমি ক্লাসে চলে আসছি। ঠিক আছে? স্যার আপনি কি ডক্টর? হ্যাঁ, আমি ডক্টর। আপনার মতো হতে চাইবে? না, আমার মতো হতে চাবা না। আমার থেকে অনেক ভালো হতে চাবা, হ্যাঁ? তোমাদের লক্ষ্য হবে আমাকেও বিট করা। যাতে তোমাদের অর্জনের পাশে আমার অর্জনটা খুবই তুচ্ছ মনে হয়, খুবই ছোট মনে হয়। আমি এটা চাই অ্যাকচুয়ালি। আপনি আজকে কেমিস্ট্রি পড়ান? কেন? কেমিস্ট্রি কেন পড়াবো? আজকে তো বায়োলজি ক্লাস। তবে আজকের বায়োলজি ক্লাসের মধ্যে একটু কেমিস্ট্রির ব্যাপার-স্যাপার আছে। বুঝছো? আজকে আমরা এমন একটা জিনিস পড়বো যার নাম ডিএনএ, যেটাকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি বা জীবনের রাসায়নিক ভিত্তি। বুঝছো? যেটাকে বলা হয় মাস্টার মলিকিউল, প্রভু অণু। সো অণু মানেই কেমিস্ট্রি রিলেটেড, তাই না? সো আজকে আমরা কিছুটা কেমিস্ট্রি পড়বো। মানে বায়োলজির সাথে রিলেটেড কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, কোষ রসায়নের কিছু একটা অংশ পড়বো। না আজকে পুরো চ্যাপ্টার পড়াবো না। আজকে অল্পটুকু পড়াবো। আচ্ছা। সো বিফোর দ্যাট তোমাদের একটা কম্পিটিশন দিয়েছিলাম। পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন। তোমাদের অনেক কম্পিটিশনের যে পোস্টার সেটা আমার কাছে জমা পড়েছে। আমি সবগুলা দেখেছি। দেখে আমার জন্য খুব একটা টাফ জব ছিল যে টপ 3 নির্ণয় করা। টপ 3 নির্ণয় করা খুবই টাফ জব ছিল বাট I had to make my choice. সবাই ভালো করেছো যারা পোস্টার প্রেজেন্টেশন অংশগ্রহণ করেছিলা, সবাই অসাধারণ করেছো। বাট এই অসাধারণ করা লোকজনদের মধ্যে থেকে আমার কাছে ৩ জনকে মনে হয়েছে তারা আরেকটু বেশি ভালো করেছে। সো ওই ৩ জনকে আমি 1st, 2nd, 3rd বা এই অর্ডারের নামটা লিখেছি। তাদের জন্য আমার সারপ্রাইজ গিফট ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তারা আজকে নামটা দেখার পর আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? আমার যে পেইজ আছে ডক্টর তানজিম আহমেদ অন্তর সেইখানে আমাকে নক করবে যে, "ভাইয়া আমি পোস্টার প্রেজেন্টেশন এ 1st হয়েছি বা 2nd হয়েছি বা 3rd হয়েছি। এটা আমার অ্যাড্রেস, এটা আমার ফোন নাম্বার। আপনার সারপ্রাইজ গিফট আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? এই কাজটা আমাকে করবা।" সো ক্লাসটা শুরু করার আগে আমি সেই রেজাল্টটা দিয়ে নেই। তোমরা কারা পোস্টার প্রেজেন্টেশন করেছিলে, পোস্টার প্রেজেন্টেশন সাবমিট করেছিলে সেটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও, হ্যাঁ? ওকে তুমি করেছিলে। আচ্ছা। সো যারা করেছিলে তারা নামটা মিলায় নাও। তাদের নাম আছে কিনা। সো এ হচ্ছে আমার পোস্টার প্রেজেন্টেশন এর টপ 3। এরা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন এর টপ 3 যারা এই বোর্ডের নাম উঠাইতে পারো নাই, মন খারাপ করার কিছু নাই। যারা চেষ্টা করেছো তারা অনেক ভালো করেছো। সবারটাই সুন্দর হয়েছে। তোমার একটা প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ হয়েছে। তুমি যে পোস্টার কিভাবে বানানোতে হয় সেটা শিখেছো। এটাও একটা বড় পাওয়া। ভবিষ্যতে তুমি অনেক বড় জায়গায় যখন পৌঁছাবে, তখন মেডিকেলে পোস্টার প্রেজেন্টেশন হয়, ভার্সিটিতে পোস্টার প্রেজেন্টেশন হয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন হয়। সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পেলে। সো এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বাট এটা যেহেতু বলেছিলাম টপ 3 কে একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করব, তাই এই নামগুলা দেওয়া এখানে। সো নাম্বার 1 তাহসিনা আলী মওরিন। সবাই মওরিনকে কংগ্রাচুলেট করো। কংগ্রাচুলেশনস লেখো। আর মওরিন তুমি যদি থাকো সেই ক্ষেত্রে জেনে নাও তুমি এখানে ফার্স্ট হয়েছো এবং তোমার কাজ হচ্ছে ভাইয়াকে জানানো। তোমার অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার যাতে ভাইয়া শিখর লোকদের মাধ্যমে তোমার কাছে তোমার গিফটটা পৌঁছায় দিতে পারি। সেকেন্ড হচ্ছে সাদিকা জাহান। লাস্ট 4 ডিজিট অফ ফোন নাম্বার 7815। সো সাদিকাকে সবাই কংগ্রাচুলেট করো। ব্যাচমেট ভালো করলে কংগ্রাচুলেট করবা, বুঝছো? এখন হয়তো ওরা ভালো করেছে, ওদের কংগ্রাচুলেশন দিচ্ছ। ভবিষ্যতে তুমি ভালো করবা, ওরা তোমাকে কংগ্রাচুলেট করবে। একে অপরের সফলতায় কি হইতে হবে? খুশি হইতে হবে, আনন্দিত হইতে হবে, অ্যাপ্রিশিয়েট করতে হবে। সো সাদিকা জাহান লাস্ট 4 ডিজিট অফ ফোন নাম্বার 7815। আর থার্ড সাদা ইসলাম সিরাত। সাদা ইসলাম সিরাত লাস্ট 4 ডিজিট অফ ফোন নাম্বার 7982। ওরা হচ্ছে টপ 3 পোস্টার প্রেজেন্টেশনের। ঠিক আছে? সো কংগ্রাচুলেশনস এগেইন। ভবিষ্যতে আরো একটা কম্পিটিশন দিব। ঠিক আছে? ওটার জন্য দেখা যাক কি প্রেজেন্টেশন বা কম্পিটিশন দেই। ঠিক আছে? ওকে। আরো ২ জন মানে পেয়ে যেত। খুব টাফ। এই ৩ জনের মধ্যে বাছাই করা ছিল। একজনের নাম মাহমুদা তাসনিম মিম। সে অনেক ভালো করেছে। সেও অনেক ভালো করেছে। তার প্রেজেন্টেশনটাও ভালো লেগেছে। আরেকজন হচ্ছে তাসনিম জান্নাত জারিন। ২ জনেই ভালো করেছে। বাট স্টিল এটাই পৃথিবীর নিয়ম। সবাই ভালো করবে বাট এর মধ্যে থেকে হয়তো কাউকে না কাউকে বেছে নিতে হবে। সো these are my 3 winners. ক্লিয়ার? ওকে। স্যার আপনি কি বিসিএস ক্যাডার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বিসিএস ক্যাডার।
ভাই আমার এক্সামে এই চ্যাপ্টার নাই, তারপরও কি এই ক্লাসটা করব? তোমার ইচ্ছা, যে তোমার যদি এক্সামের জন্য মনে হয় যে করা উচিত করবা, আর যদি মনে হয় এই চ্যাপ্টার নাই তাহলে করবা না। ঠিক আছে, বাট মনে রাখি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তুমি যেখানেই পড়ো না কেন আলটিমেটলি এই চ্যাপ্টারটা তোমার লাগবেই। ঠিক আছে, স্যাররা বলছে মেয়েরা আর্ট ভালো পারে তাই তারা পেরেছে। এবং মজার বিষয় কি জানো, যারা পোস্টার প্রেজেন্টেশন সাবমিট করেছে এর মধ্যে 90% ছিল মেয়ে। ছেলেরা একটু ফাঁকিবাজি করছো তোমরা, তোমরা প্রেজেন্টেশন জমা দাও নাই, এজন্য তোমরা পাও নাই। তোমরা চেষ্টা করলে তোমরা পারতা। কাজ দেন, আচ্ছা দেখি, ওটা দেখা যাক। ভাই আপনি কয়টার সময় ঘুম থেকে ওঠেন? গতকালকে উঠছিলাম 5:30টার দিকে, আজকে একটু লেটে উঠছি, কারণ কালকে একটু। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের কথা শুনলাম, রেজাল্ট দিলাম, এখন আমরা পড়াশোনায় চলে যাবো। হ্যাঁ, সো তোমরা বরাবর এই মতো কি করবা, ফিয়ারলেস মেথডে পড়াশোনা করবা। বায়োলজিকে ভয় পাওয়া যাবে না, না ভয় পেয়ে পড়াশোনা করবা। ঠিক আছে, এবং পড়াশোনা যতক্ষণ ভাইয়া কথা বলবেন ততক্ষণ বইটাকে সামনে রাখতে হবে, খাতায় ভাইয়ার কথাগুলো লিখতে হবে এবং ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতে হবে। ভাইয়া যেগুলা বলবেন সেগুলা বলার চেষ্টা করতে হবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, দেখছো আমরা অনেক কিছু দেখাবো আজকে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে তোমাদের পড়াবো, টেনশনের কোনো কারণ নেই। চলো আমরা শুরু করি। আজকে আমরা পড়াবো জীবের বংশগতি বিবর্তন, অধ্যায় 12, এটার প্রথম অংশ। এটা অনেকগুলো লেকচার হবে, আর আজকে হচ্ছে প্রথম লেকচার। ঠিক আছে, তো আজকে প্রথম লেকচারে আমরা কি পড়বো? আজকে প্রথম লেকচারে আমরা বংশগতি, বংশগতি বিদ্যা, বংশগতি বস্তু, ঠিক আছে, এইগুলো নিয়ে সাধারণ ধারণা নিব। তারপর যে বংশগতি বস্তু আছে ক্রোমোজোম, ক্রোমোজোম কি দিয়ে গঠিত? ক্রোমোজোম ডিএনএ দিয়ে গঠিত। আর যাদের ক্ষেত্রে ডিএনএ থাকে না তাদের ক্ষেত্রে আরএনএ দিয়ে গঠিত। এই ডিএনএ এবং আরএনএ গঠন সম্পর্কেও ধারণা লাভ করব। তো চলো আমরা শুরু করি। সবাই মনোযোগ দিয়ে পড়বে। মাথায় রাখবা এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, এবং তুমি যখন এইচএসসি এর গণ্ডিতে পা রাখবে তখনও এই চ্যাপ্টারটা খুবই খুবই ক্রুশিয়াল। তুমি তোমার বায়োলজির প্রথম চ্যাপ্টারেই এই ডিএনএ আরএনএ ক্রোমোজোম এগুলো নিয়ে পড়াশোনা করবে। তাই এইটার বেসিক কনসেপ্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের এখন দিব। সো সবাই কেয়ারফুল থাকো। চলো আমরা শুরু করি। সো আমরা প্রথম যে শব্দটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে বংশগতি। সেটা হচ্ছে কি? বংশগতি। বংশগতি, যেটাকে ইংলিশে বলা হয় হেরিডিটি। কি বলা হয়? হেরিডিটি। সো প্রথমত ভাইয়া বংশগতি মানে কি? আমি শব্দটা যদি ভেঙে দেখাই, বংশগতি, গতি মানে কি? কোনো কিছু চলাচল করছে, কোনো কিছু চলাচল করছে, স্থিতিশীল নাই, স্থানান্তরিত হচ্ছে, তার পজিশনে চেঞ্জ হচ্ছে, রাইট? এটা তো গতি। বংশগতি মানে হচ্ছে বংশের মধ্যে, অর্থাৎ ধরো তোমার দাদা থেকে তোমার বাবায়, তোমার বাবা থেকে তোমার মধ্যে, বা তোমার থেকে হয়তো তোমার নেক্সট জেনারেশনে, ঠিক আছে, বা তোমার দাদার আব্বু থেকে তোমার দাদার মধ্যে কিছু বৈশিষ্ট্য স্থানান্তরিত হচ্ছে বংশানুক্রমে, যেগুলো স্থানান্তরিত হয় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে। এই যে বংশানুক্রমে বা বংশর পরম্পরায় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি স্থানান্তরিত বলতো? একটা তো বাহ্যিক জিনিস, সম্পত্তি, সম্পত্তির উত্তরাধিকার, তাই না? ওটা স্থানান্তরিত হচ্ছে, মালিকানা স্থানান্তরিত হচ্ছে, কিন্তু একদম ফিজিক্যাল থিং, ঠিক আছে, বডি নিজস্ব জিনিস, এগুলোর মধ্যে কি স্থানান্তরিত হয় বলতো? বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। যে তোমাকে বলে না যে তুই দেখতে তোর নানার মতো হয়েছিস, তোর চোখটা একদম তোর নানুর মতো হয়েছে, তোর চুলগুলো তোর দাদুর মতো হয়েছে, ঠিক আছে, তারপরে তোর নাকটা একদম তোর বাবার মতো হয়েছে, এরকম বলে না? তোর কি বলে, গায়ের রং তোর মায়ের মতো হয়েছে, ঠিক আছে, তুই তোর মামার মতো লম্বা হয়েছিস, এরকম বলেন? এরকম কথা সবাই শুনেছো। বা তোকে দেখতে হুবহু তোর মায়ের মতো লাগে, তোর বাবার মতো লাগে, এরকম শুনেছো তোমরা, তাই না? সো এই জিনিসগুলা কেন হয়? কেন এরকম আমাদের মধ্যে সিমিলারিটি থাকে? কেন আমাদের মধ্যে বৈশিষ্ট্যের কিছুটা তারতম্য থাকে, আবার কিছুটা সাদৃশ্য থাকে? কারণ আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো পূর্ববর্তী জেনারেশন থেকে আমরা পাই, পূর্ববর্তী জেনারেশন থেকে পাই। দ্যাট মিনস এই যে বংশগতির বৈশিষ্ট্য, এরা পূর্ববর্তী জেনারেশন থেকে আমাদের কাছে স্থানান্তরিত হচ্ছে, তার মানে গতিশীল হচ্ছে। এই যে স্থানান্তরিত হওয়া বা গতিশীল হওয়া কার? বৈশিষ্ট্যের। কোত্থেকে? পূর্ববর্তী জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে। এটা কি বলা হয়? বংশগতি বা হেরিডিটি। ঠিক আছে, অর্থাৎ বংশ পরম্পরায়, বংশ পরম্পরায়, বা লিখতে পারো বংশানুক্রমে, বংশানুক্রমে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বৈশিষ্ট্যের
স্থানান্তরকে বলা হয় বংশগতি, তাই না? এটা আরেকটা এক্সাম্পল দেই। তোমরা শাহরুখ খানকে চেনো? শাহরুখ খান চেনো হয়তো। চেনো? শাহরুখ খানকে চেনো? দেখি কে চেনে? হ্যাঁ, চেনো। তার ছেলে আরিয়ান খানকে চেনো? তার ছেলে আরিয়ান খান। দেখবা ২ জন হুবহুব দেখতে। ২ জন হুবহুব দেখতে। বুঝছো? ঠিক আছে? সো এই যে এদের মধ্যে এত সিমিলারিটিস কেন হইছে বলো তো? কারণ এই যে বংশগতির যে বৈশিষ্ট্য সেটা আরিয়ান খানে এসেছে শাহরুখ খান থেকে। সো এটাও একটা বংশগতির উজ্জ্বল দৃষ্টান্ত। যে বংশগতিতে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন কি বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। অনেক সময় বৈশিষ্ট্যগুলা খুবই কাছাকাছি হয়। এইজন্য একটা জেনারেশনের সাথে আরেকটা জেনারেশনে কি অনেকটা মিল লক্ষ্য বা পরিলক্ষিত হয়। বুঝছো? ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া বংশগতি একটা ইম্পোর্টেন্ট আ পার্ট অফ লাইফ। একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে? কেন হচ্ছে? এই নিয়ে তো আমাদের জানতে হবে। আমাদের সায়েন্স তো এটাই বলে। কোন কিছু কেন হচ্ছে? কিভাবে হচ্ছে? এটা হওয়ার দরকারটা কি ছিল? এইটা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া। তাহলে কি? যেহেতু জীববিজ্ঞান পড়ছি, আমাকে অবশ্যই এটা সম্পর্কে সঠিক ধারণা পেতে হবে। এইজন্য কি কিছু পড়াশোনা করতে হবে, কিছু আলোচনা করতে হবে। তাই এই যে বংশগতি কিভাবে স্থানান্তরিত হয়, কোন মাধ্যমে স্থানান্তরিত হয়, কোনটা বংশগতির মূল উপাদান, এসব নিয়ে যাবতীয় আলোচনার দরকার আছে। এই আলোচনাগুলোকে আমরা নির্দিষ্ট বিষয়ে অন্তর্ভুক্ত করব। সেই বিষয়টার নাম হচ্ছে তোমার জেনেটিক্স। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। ঠিক আছে? তাহলে বংশগতিবিদ্যা কি বলতো? তুমি সুন্দর করে লিখবা। জীববিজ্ঞানের যে শাখায়, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আমি কিন্তু সবকিছু লিখে, লিখে পড়াচ্ছি যে তোমরা ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে পারো। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতীয় বৈশিষ্ট্যের স্থানান্তর পরিবর্তন হয়। হুবহুব তো আমরা আমাদের বাবার মতো দেখতে হয় না। কিছুটা পরিবর্তন হয়। হুবহুব আমার মায়ের মতো দেখতে হয় না। কিছুটা পরিবর্তিত হয় বৈশিষ্ট্যে, তাই না? সো স্থানান্তর হয় সাথে পরিবর্তিত হয়। স্থানান্তর, পরিবর্তন, বংশগতীয় বস্তু সম্পর্কে আলোচনা করা হয়, আলোচনা করা হয় তাকে বলে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বংশগতিবিদ্যা। ঠিক আছে? এখন এই যে একটা শাখা, জীববিজ্ঞানের শাখা ব্রাঞ্চ আবিষ্কৃত হয়েছে। তোমরা পড়েছো জীববিজ্ঞানের জনক কে? ঠিক আছে? উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? প্রাণী বিজ্ঞানের জনক কে? উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তোমরা পড়েছো কোষবিদ্যার জনক কে? কোষবিদ্যার জনক কে? ঠিক আছে? রবার্ট হুক। তাই না? অর্থাৎ একেকটা জিনিস আবিষ্কার করার পর সেটা জনক সে একজন হয়ে যায়। ঠিক একইভাবে যে বংশগতির ধারণাটা কেউ একজন দিয়েছেন, কেউ একজন ভদ্রলোক দেখেছেন যে বংশগতিতে এরকম, এরকম হচ্ছে। তার মানে কিছুটা একটা লিঙ্কেজ আছে। আর যেহেতু স্থানান্তরিত হচ্ছে এটাকে বহন করার জন্য কোন না কোন উপাদান আছে যেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সেটাকে স্থানান্তরিত করে। তাই না? সো এরকম একজন ভদ্রলোকের নাম হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। গ্রেগর জোহান ম্যান্ডেল। ঠিক আছে? গ্রেগর জোহান ম্যান্ডেল। বুঝছো? ইনি অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না কিন্তু, হ্যাঁ? অস্ট্রিয়া। কোথাকার? অস্ট্রিয়ার একজন ধর্মযাজক। অস্ট্রিয়ার একজন কি? ধর্মযাজক। ধর্মযাজক বুঝছো? ওই যে খ্রিস্টান যে কি বলে? পাদ্রী বলে গির্জার মধ্যে থাকে। ঠিক আছে? এরা চার্চে থাকে, নট গির্জা, চার্চ। ধর্মযাজক। তিনি এই বংশগতি সম্পর্কে বিস্তর গবেষণা করা শুরু করেন এবং তোমরা ভবিষ্যতে পড়বা জেনেটিক্স এটা ২ টা সূত্র আছে। মেন্ডেলের ১ম সূত্র, ২য় সূত্র। এই সূত্রগুলো দেন। তাই তার যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এনালাইসিস করে বুঝতে পারি কিভাবে একটা জায়গা থেকে বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বংশগতীয় বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হচ্ছে। বা এই বংশগতীয় বৈশিষ্ট্য স্থানান্তরের পেছনে মূল হাত কার?
ক্রোমোজোমের। ঠিক আছে, এগুলো আমরা বুঝতে পারি। এই জন্য তাকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। বংশগতিবিদ্যার বা বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল বলা হয়। তাহলে ভাইয়া আমরা তিনটা জিনিস পড়লাম, তিনটা জিনিসই পরীক্ষার জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে পড়লাম বংশগতি কাকে বলে। সবাই আমার সাথে সাথে বলো যে বংশগতি হচ্ছে বা হেরিডিটি বংশ পরম্পরায় বা বংশানুক্রমে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বৈশিষ্ট্যের স্থানান্তরকে বলা হয় বংশগতি। ঠিক আছে, ওকে। তাহলে এই বংশগতি স্থানান্তর, পরিবর্তন ও বংশগতির বস্তু সম্পর্কে যে শাখায়, কিসের শাখা, জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আর এই বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এ নিয়ে সম্যক ধারণা দিয়েছেন একজন ধর্মযাজক যার নাম গ্রেগর জোহান মেন্ডেল, যিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আর তাই তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। এই বংশগতিবিদ্যার ধারণা দিতে গিয়ে তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন। শব্দের নাম হচ্ছে ফ্যাক্টর। শব্দের নাম কি? ফ্যাক্টর। তিনি বলেছিলেন এই যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বংশগতি বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, এই যাওয়ার পেছনে একটা কিছুর হাত আছে। আমি জানি না সেই জিনিসটা কি, বাট আমি সেটাকে নাম দিতে চাই ফ্যাক্টর। কি দিতে চাই? ফ্যাক্টর। যেই ফ্যাক্টর, কোন একটা ফ্যাক্টর স্থানান্তরিত হচ্ছে, ওই ফ্যাক্টরটার সাথে বৈশিষ্ট্য স্থানান্তরিত হচ্ছে। তিনি এইরকম একটা কথা বললেন। আর যে মেন্ডেলিয়ান ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা হচ্ছে জিন। এই ফ্যাক্টরটা কি? জিন। ঠিক আছে, এই ফ্যাক্টর হচ্ছে জিন। মেন্ডেলিয়ান ফ্যাক্টরটা কি? জিন। আবারও বলছি, মেন্ডেলিয়ান ফ্যাক্টরটা কি? জিন। পরবর্তীতে মেন্ডেলের যে উত্তরসূরি যারা আছেন তারা অনেক গবেষণা করলেন, গবেষণা করে বললেন যে মেন্ডেল স্যার যেটা বলেছিলেন যে কোন একটা ফ্যাক্টর আছে যেটা বংশগতি থেকে বংশগতিতে বৈশিষ্ট্য স্থানান্তরিত করছে, এই ফ্যাক্টরটা হচ্ছে জিন। এই ফ্যাক্টরটা কি? জিন। অর্থাৎ তুমি এখন যেটাকে জিন বলে চেনো, এই যে GENE, এইটাই ছিল মেন্ডেলের নাম করা ফ্যাক্টর। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনটা তো একটা মৌলিক একক না। এটা একটা মৌলিক একক না, বা এটা স্বাধীনভাবে থাকতে পারে না। এই জিনটা কোনো একটা কিছুকে আশ্রয় করে বেঁচে থাকে। তাহলে সেই জিন যে ধারণ করে সেই জিনিসটা কি? এই নিয়ে অনেক গবেষণা শুরু হলো। এই নিয়ে অনেক গবেষণা শুরু হলো। এই নিয়ে গবেষণা করতে করতে একজন ভদ্রলোক যার নাম স্ট্রাসবার্গার, ঠিক আছে? বা বলে স্ট্রাসবার্জার, দুই নামে ডাকতে পারো। কি ভাইয়া? স্ট্রাসবার্জার। স্ট্রাসবার্জার উনি একটা জিনিস আবিষ্কার করেন যে ঠিক আছে, যে ফ্যাক্টর বললেন, জিন জিন বললেন, এই জিনটা কোথায় থাকে, এই ফ্যাক্টরটা কোথায় থাকে? এগুলো থাকে ক্রোমোজোমে। সো তিনি এই স্ট্রাসবার্গার ক্রোমোজোম আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? ক্রোমোজোম আবিষ্কার করেন। ক্রোমোজোম আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? ক্রোমোজোম আবিষ্কার করেন। ঠিক আছে, স্ট্রাসবার্গ। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের মনে হচ্ছে ভাইয়া কেন ক্রোমোজোম? কেন ক্রোমোজোম? চলো আমরা আরেকটু পেছনের দিকে যাই, আরেকটু বেসিক আলোচনা করি, তাহলে তুমি বুঝবা কেন ক্রোমোজোমকে বলছি যে ক্রোমোজোমেই জিন ধারণ করছে, ক্রোমোজোমে বৈশিষ্ট্যগুলো ধারণ করছে। তো আমাদের জন্মের হিস্ট্রির দিকে যদি আমি তাকাই, তখন জিনিসটা ঠিক এরকম দেখায় যে আমাদের জন্মের জন্য দরকার একটা জাইগোট। একটা জাইগোট, এই জাইগোট থেকে পরবর্তীতে আমাদের বডিটা তৈরি হয়। ওই জাইগোট বানাতে দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে শুক্রাণু যেটা পিতা থেকে আসে, আরেকটা হচ্ছে ডিম্বাণু যেটা মাতা থেকে আসে, রাইট? মাদার থেকে আসে। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয় জাইগোট। কি তৈরি হয়? জাইগোট। ধরো এটা একটা জাইগোট। দিস ইজ এ জাইগোট। দুইটা নিউক্লিয়াস মানে ডিপ্লয়েড, ঠিক আছে? এটা হচ্ছে জাইগোট। সো তুমি আমি সবাই কিন্তু একদম জন্মের সূচনা লগ্নে মায়ের পেটে জাইগোট অবস্থায় ছিলাম। এইখান থেকে পরবর্তীতে কোষ বিভাজন হয়েছে। একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে, চারটা কোষ হয়েছে, আটটা কোষ হয়েছে, 16টা কোষ হয়েছে। এভাবে কোষ হতে হতে বিভিন্ন দশার পর আমাদের হাত পা গজিয়েছে, মাথার ব্রেন তৈরি হয়েছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে, এবং শেষে আমরা একটা মানুষের মতো অবয়ব ধারণ করেছি, অবয়ব লাভ করেছি। তারপর ম্যাচুরেশনের পর মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। তারপর আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? তো আমাদের সূচনা কিন্তু জাইগোট থেকে হচ্ছে, যেটা 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট। 2n, তুমি 2n লেখো, ঠিক আছে? আর এই যে শুক্রাণু আর এই যে ডিম্বাণু, এগুলা লেখো nn, মনে আছে? nn।
সো এই যে n n 2n, এই n দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এই n দিয়ে বোঝাচ্ছি ক্রোমোজোম, ক্রোমোজোমের সেট। ১ সেট ক্রোমোজোম নাকি ২ সেট ক্রোমোজোম। এই শুক্রাণুতে থাকে ২৩ টি ক্রোমোজোম। এই ডিম্বাণুতে থাকে ২৩ টি ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে, ঠিক আছে? এই ২৩ প্লাস ২৩ এরা যখন মিলিত হয় তখন হয় 2n। দেখো ২৩ টা মানে যদি n হয় তাহলে ৪৬ টা কি 2n হবে, তাই না? সো 46 ক্রোমোজোম। সো খেয়াল করো, তুমি যে একটা কোষ ছিলে, এই কোষ, এই যে জাইগোট, এই কোষের মধ্যে কি আছে? এই কোষের মধ্যে আছে ক্রোমোজোম। ওই ক্রোমোজোমের মধ্যে আল্লাহ তাআলা নীল নকশা করে দিয়েছে যে এই মানুষটা দেখতে এরকম হবে। সকল বৈশিষ্ট্য সবকিছু দিয়ে দিয়েছে। যেটা এসেছে কোত্থেকে? তোমার মা এবং বাবা থেকে। এবং মা এবং বাবার ক্রোমোজোম মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলা ছিল। তাদের কোষের বৈশিষ্ট্যগুলা ছিল। ওই বৈশিষ্ট্যগুলো এখন তোমার মধ্যে চলে আসছে। এখান থেকে তুমি আস্তে, আস্তে বড় হবে, পরিণত মানুষে রূপান্তরিত হবে। তার মানে দেখো, শুক্রাণু ডিম্বাণুতে থাকা ক্রোমোজোমেই কিন্তু সকল বৈশিষ্ট্য ধারণ করছে। আর এই ক্রোমোজোমগুলা থেকেই আল্টিমেটলি তোমার সকল বৈশিষ্ট্য এরাইজ করছে। তাহলে আমরা বলতেই পারি ভাইয়া, শুক্রাণু ডিম্বাণুর ক্রোমোজোমের মিলন বা নিউক্লিয়াসের মিলন, এই মিলনে তৈরি হচ্ছে জাইগোট। এই জাইগোটে থাকা যে ৪৬ টা ক্রোমোজোম, এইটাই আমার জীবনের সকল বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। কারণ এই ক্রোমোজোমগুলোর মধ্যেই যে নীল নকশা বা কোডিং করা আছে, ওই কোড ওয়াইজ আমার ভবিষ্যতে বৈশিষ্ট্যগুলো আস্তে, আস্তে প্রকাশিত হচ্ছে এবং হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। আর এই ক্রোমোজোমগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? আমাদের পূর্ববর্তী জেনারেশন বা মা এবং বাবা থেকে পাচ্ছি। এইটাই হচ্ছে বংশগতি, এইটাই হচ্ছে বংশগতি বিদ্যা। আর এই বংশগতীয় বস্তু অর্থাৎ কোন বস্তুর মাধ্যমে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হচ্ছে? উত্তর হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বস্তু। ক্রোমোজোমটা কি? বংশগতীয় বস্তু। ঠিক আছে? বংশগতীয় বস্তু। কারণ এইটাই স্বাধীন একক হিসেবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে স্থানান্তরিত হয়। তাই বংশগতীয় বস্তু কোনটা? ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কে থাকে? জিন থাকে। জিন তো আলাদা থাকছে না, ক্রোমোজোমের মধ্যেই থাকছে। তাই স্বাধীন এককটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমটা হচ্ছে বংশগতির ধারক, বাহক এবং বংশগতীয় বস্তু, প্রধান বংশগতীয় বস্তু। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। সুপার ক্লিয়ার। শাবাশ। তোমাদের যখন কনসেপ্ট ক্লিয়ার হয় সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এইজন্য এক জিনিস বারবার বলি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আবারও কমেন্ট অফ করে দিচ্ছি। নেক্সট টপিকটা পড়াচ্ছি। ঠিক আছে? কোথাও যাবে না তোমরা, হ্যাঁ? পুরো ক্লাসটা শেষ করবে। এই যে ৫০০ জন আছো, আমি ক্লাস শেষে ঠিক ৫০০ জনকে দেখতে চাই। কেউ যদি আগে থেকেই চলে যাও, তাহলে মনে করবো সে ভয় পেয়েছো। ঠিক আছে? আর ফিয়ারলেস ফাইটাররা ভয় পায় না। ভয় পাইবা না তুমি। ঠিক আছে? তুমি যে ভয় পাও না, তুমি যে রেগুলার পড়াশোনা করতে চাও, এটা পরিচায়ক হবে তুমি ক্লাসটা শেষ পর্যন্ত করছো কি করছো না। ওকে। আচ্ছা। সো এই জাইগোট থেকে পরবর্তীতে কি হচ্ছে? একটা দশা হয় যার নাম মোরলা দশা। ঠিক আছে? বললাম না বিভিন্ন দশা পার করে আমরা মানুষের অবয়ব লাভ করি। তারপর হয় ব্লাস্টুলা দশা। এই ব্লাস্টুলা দশার পর হয় গ্যাস্ট্রোলা দশা। এই গ্যাস্ট্রোলা দশার পর অর্গানোজেনেসিস হয়, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়। অর্গানোজেনেসিস, অর্থাৎ অর্গান মানে হচ্ছে অঙ্গ। বিভিন্ন অঙ্গ তৈরি হয়, হাত পা এটসেট্রা। একসময় একদম একটা ছোট্ট বাবু, হ্যাঁ, মানুষ অবয়ব প্রাপ্ত মানব শিশুতে পরিণত হয়। ক্লিয়ার? আচ্ছা। তার মানে বুঝলাম আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম, ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বস্তু।
ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বস্তু। ঠিক আছে, তাহলে যেহেতু ক্রোমোজোমটা বংশগতীয় বস্তু, এই ক্রোমোজোমের গঠন সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। এখন আমরা পড়বো ক্রোমোজোমের গঠন। কি পড়বো? ক্রোমোজোমের গঠন পড়বো। আচ্ছা, তো স্ট্রাসবার্গার সাহেব ক্রোমোজোম আবিষ্কার করেন। এখন আমরা ক্রোমোজোমের গঠনটা পড়বো। সো ক্রোমোজোমের গঠন হলো, ক্রোমোজোম, ধরো এটা একটা ক্রোমোজোম, তোমরা সবাই ক্রোমোজোম এঁকেছো। ধরো এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে, এই যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি দুইটা আবরণ থাকে, এই যে একটা দুইটা আবরণ, দুইটা আবরণ। এই আবরণের মাঝে কি থাকে? নিউক্লিয়ার ছিদ্র থাকে, নিউক্লিয়ার ছিদ্র, ঠিক আছে, নিউক্লিয়ার ছিদ্র। তারপর এখানে থাকবে নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস। তারপর নিউক্লিওলাসের ভেতরে থাকে এরকম সাদা সাদা অসংখ্য অংশ, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়ার মাতৃকা। ঠিক আছে, এই নিউক্লিওপ্লাজমে বা নিউক্লিয়ার মাতৃকাতে কিছু দড়ির মতো বা সুতার মতো জিনিস ভেসে বেড়ায়, সেইগুলাকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। এই যে সুতার মতো অংশ, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। বেসিক্যালি এইগুলাই ক্রোমোজোম। এগুলো যখন বড় হয়, মোটা হয়, তখন সেগুলোকে বলা হয় ক্রোমোজোম। তার মানে এটাকে যদি আমি জুম করি, এই যে অংশটাকে আমি জুম করলাম, জুম করে আমি এরকম দেখব। কিরকম দেখবো? এরকম, ঠিক আছে, এরকম দেখবো জুম করলে। এইটা হচ্ছে একটা ক্রোমোজোম। এখন ধরো তুমি আরো বেশি জুম করছো ক্রোমোজোমকে, জুম করে তুমি ভেতরে পাবা অসংখ্য এরকম সূত্রাকার জিনিস, যেটা হচ্ছে ডিএনএ। যেটা হচ্ছে কি? ডিএনএ, অসংখ্য সূত্রাকার জিনিস, ডিএনএ, ডিএনএ। ঠিক আছে, আবার আরো জুম করলে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে তুমি দেখবা যে ডিএনএ এর, ধরো এই অংশটা, এই অংশটা, এই অংশের যে সিকোয়েন্স বা কোড বা সংকেত, এটা নির্ণয় করছে তোমার গায়ের রং কেমন হবে। আবার ধরো এই অংশটার যে কোড, সেই অংশটা নির্ণয় করছে তুমি কতটুকু লম্বা হবে। ঠিক আছে, আবার ধরো এই অংশটা, এই অংশের যে কোড, সেটা নির্ণয় করছে তোমার চোখের রং কেমন হবে। অর্থাৎ এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমটা তৈরি ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ একটা নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করছে, একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য সেই বৈশিষ্ট্যের কোডকে ধারণ করছে। ওই ক্রোমোজোমের নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণকারী অংশকে বলা হয় জিন। কি বলা হয়? জিন বলা হয়। এই জিন আবার জিন ভূত না, হ্যাঁ, এই যে হচ্ছে GENE, জিন। ঠিক আছে, সো এইটা তাহলে বলতে পারো যে ভাইয়া এটা হচ্ছে ডিএনএ। আবার এই যে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করছে, এই ক্ষুদ্র অঞ্চলটাকে বলা হয় লোকাস। আর লোকাসে কে থাকে? জিন থাকে। কে? জিন। কে থাকে? জিন। আরো সহজভাবে বলছি, ক্রোমোজোম হচ্ছে একটা বিরাট বড় বাসা। ক্রোমোজোম কি? বিরাট বড় বাসা। ঠিক আছে, ওই বাসা ভরপুর কে? ওই বাসায় লোকজনে ভরপুর। এই লোকজনগুলো হচ্ছে ডিএনএ। বাসার ভেতরে ডিএনএ তে ভরপুর, বাসার ভেতরে লোকজনে ভরপুর, ডিএনএ গুলো হচ্ছে লোকজন। ওই লোকজনের মধ্যে তুমি একদম, তুমি ক্লাস 9-এ আছো, তো তোমাকে দেখে তারা ক্লাস 9-এর সকল একটা বা সফল একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য আইডিয়া করতে পারবে, বৈশিষ্ট্য আইডিয়া করতে পারবে। ঠিক আছে, তো তুমি হচ্ছে জিন, তুমি হচ্ছে কি? জিন। এখন ধরো এই বাসার 5টা রুম আছে। কয়টা রুম? 5টা রুম আছে। তুমি 5 নাম্বার রুমের দক্ষিণ কোণায় অবস্থিত, 5 নাম্বার রুমের দক্ষিণ কোণায় অবস্থিত। তার মানে কি? তুমি এমন একটা জায়গায় আছো, তার একটা অবস্থান আছে যে 5 নাম্বার রুমের দক্ষিণ কোণায় সে আছে। তুমি কে? তুমি তো জিন। ঠিক আছে, তুমি তো জিন। আমরা যদি এই ক্রোমোজোমটাকে বাসার সাথে কল্পনা করি, বাসার ভেতরে লোক ভরপুর, লোক ভরপুর, সবগুলো লোককে যদি ডিএনএ বলি, আর এই যে ডিএনএ একটা নির্দিষ্ট অংশ, তুমি নবম শ্রেণীর ছাত্র, তোমাকে দেখে একজন সফল নবম শ্রেণীর বৈশিষ্ট্য আমি আইডিয়া করতে পারবো। সো তুমি হচ্ছে কি? তুমি হচ্ছে জিন। আর তুমি যে জায়গায় আছো 5ম রুমের দক্ষিণ কোণায়, সেই জায়গাটাকে বলা হয় লোকাস। অর্থাৎ জিন, জিন যে জায়গায় অবস্থান করে তাকে বলা হয় লোকাস, লোকেশন, লোকাস। ঠিক আছে, অবস্থান করে তাকে লোকাস বলে। তাকে কি বলে ভাইয়া?
তাকে লোকাস বলে। তাকে কি বলে? লোকাস বলে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএর যে অংশ বৈশিষ্ট্য নির্দেশ করে সেটাকে বলা হয় জিন। আর জিন ক্রোমোজোমের যে অংশে বা যে অবস্থায় বা যে অবস্থানে থাকে সেটাকে বলা হচ্ছে লোকাস। আর এই যে ক্রোমোজোমের মাঝখানে একটা গোল্লা দিয়েছি, যে গোল্লার মধ্যে ক্রোমোজোমের বাহুগুলো একত্রে একটা খাঁজের মতো একটা বেঁকে গিয়ে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা কি? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? ওকে। তারপর এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা হাত পায়ের মতো। চিন্তা করো, চারটা হাত পায়ের মতো। এই যে চারটা হাত পা কি? বাহু। সো এই জিনিসগুলো হচ্ছে বাহু। সো এটা হচ্ছে কি? বাহু। এটা হচ্ছে কি? বাহু। এখন আরেকটা জিনিস খেয়াল করো, ধরো আমি একদম মাঝখান বরাবর যদি একটা রেখা টানি, মাঝখান বরাবর একটা রেখা টানলাম, তাহলে খেয়াল করো রেখার এক পাশে এই দুইটা আছে, এক পাশে হচ্ছে এই দুইটা, আরেক পাশে হচ্ছে এই দুইটা, তাই না? ঠিক এরকম ধরো একদম মিড লাইন বরাবর আমার একটা হাত আর একটা পা, পা দেখা যাচ্ছে না, ঠিক আছে? আরেক মিড লাইন বরাবর একটা হাত একটা পা, ঠিক আছে? তাহলে এই যে মিড লাইন বরাবর একটা হাত একটা পা, এরা মিলে একটা অঞ্চল, এই পাশে একটা হাত একটা পা, এরা মিলে একটা অঞ্চল। প্রত্যেকটা অঞ্চলে আমার হাত আছে একটা, পা আছে একটা, মানে কি? দুইটা বাহু আছে। তাহলে অঞ্চলটার নাম হচ্ছে ক্রোমাটিড। তাহলে এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। কি বলা হয়? ক্রোমাটিড। আর প্রত্যেকটা অঞ্চলে বাহু কয়টা? দুইটা। তাহলে একটা ক্রোমোজোমে বাহু চারটা, দুইটা ক্রোমাটিড। ঠিক আছে? তারপর খেয়াল করে যে ক্রোমাটিড গুলা এই সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়েছে, এই জায়গায় হালকা বেঁকে গিয়েছে, দেখছো এই জায়গায় একটা কুঁচকে গিয়েছে কাইন্ড অফ, দেখো বড় হচ্ছে, কুঁচকে গিয়েছে, এটাকে বলা হয় কুঞ্চন। কি কুঞ্চন? মুখ্য কুঞ্চন। কি বলা হয়? মুখ্য কুঞ্চন। এটা হচ্ছে মুখ্য কুঞ্চন। আবার খেয়াল করে দেখো এই যে নিউক্লিওলাসটা আছে, এই নিউক্লিওলাসের সাথে ক্রোমোজোম গুলো হালকা লেগে যায়। লেগে যায় না? লেগে যায়। এখন ধরো এখানটা ফুটবল আছে, ঠিক আছে? তুমি একটা লাঠি কি করলা, বা একটা নমনীয় লাঠি ফুটবলের সাইড দিয়ে নেওয়ার চেষ্টা করলা, যেই জায়গায় ফুটবলের সাথে টাচ হবে, যেহেতু লাঠিটা নমনীয়, সেটা হালকা বেঁকে যাবে। সো অর্থাৎ ক্রোমোজোম গুলা নিউক্লিওলাসের সাথে যেখানে লেগে থাকে সেইখানে আরেকটা বাঁকা জায়গা তৈরি করে। তাহলে এখানে একটা বাঁকা জায়গা তৈরি হয়, বুঝছো? এখানে একটা বাঁকা জায়গা তৈরি হয়, এই যে এখানে একটা বাঁকা জায়গার তৈরি হয়। ধরো একটা একটু বেঁকে গিয়েছে, একটু বেঁকে গিয়েছে, এই যে বাঁকা জায়গাটা হইলো, একটু বাঁকা জায়গা হইলো, কারণ এখানে কি? চিন্তা করে এই বলটা এখানে যুক্ত হয়েছে, তাহলে নিউক্লিয়াসটা এখানে লেগে থাকবে, এই যে যেহেতু এখানে নিউক্লিয়াসটা লেগে আছে তাই এটা একটু বাঁকা হয়ে গেছে। তাই নিউক্লিওলাস লেগে থাকার জায়গায় যে বাঁকাটা হয় সেটাকে বলা হয় গৌণ কুঞ্চন। কি বলা হয়? গৌণ কুঞ্চন বলা হয়। ঠিক আছে? আবার এই দেখো একটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের ধরো মাথা এই দিকে আস্তে আস্তে কি লেজের দিকে চলে আসছে, এই লেজের দিকের অংশটাকে বলা হয় টেলোমিয়ার। কি বলা হয় জানো? টেলোমিয়ার। টেইল, লেজ, সো টেলোমিয়ার। এটা হচ্ছে একটা ক্রোমোজোমের সার্বিক অংশ। সেটা হচ্ছে লেজের দিকে আছে টেলোমিয়ার। টেলোমিয়ার এটা কি ভাইয়া? মুখ্য কুঞ্চন, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের জায়গায় যে বাঁকটা দেখা যায় সেটা হচ্ছে মুখ্য কুঞ্চন। এটা কি? এই যে এক পাশের একটা হাত একটা পা, এভাবে কল্পনা করে রাখতে বলছি। এটা হচ্ছে ক্রোমাটিড। 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 ঠিক আছে? আচ্ছা। আর এই যে সাদা গোল্লাটা যেখানে ক্রোমাটিড গুলা লেগে আছে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? আর ওইটা দেখো এখানে কি, যেখানে নিউক্লিয়াসের সাথে লেগে গিয়ে হালকা বাঁকার তৈরি করেছে, এটা হচ্ছে এই যে এই অংশটা, এই অংশটা কি? এটা হচ্ছে গৌণ কুঞ্চন। এটা কি? গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন। ক্লিয়ার? আর এইটা, এই যে ভেতরে ভেতরে এই অংশটা হচ্ছে ডিএনএ। ডিএনএ। সো এইটা বেসিক্যালি একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের একটা গঠন। বাট এছাড়াও ক্রোমোজোমে অন্যান্য অংশ আছে। কি কি অন্যান্য অংশ আছে? ঠিক আছে? এখন স্ট্রাসবার্গার সাহেব বা এরা গঠন টঠন দেখে দেখলো যে ঠিক আছে আমরা তো পেয়ে গেছি, সব গঠন ডান, সব প্রাণীর গঠন ডান। হঠাৎ করে তাদের সামনে একদিন আসলো একটা ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস।
তারা দেখলো ভাই এই ভাইরাসে কোথাও কোনো জায়গায় কোনো ডিএনএ নাই, তাহলে বিপদে পড়ে গেলাম। বংশগতি বৈশিষ্ট্য ক্রোমোজোম ঠিক আছে, ডান, বুঝলাম সব ঠিকঠাক। তারপর হঠাৎ করে দেখি ডিএনএই নাই একটা জীবের মধ্যে। ভাইরাস যদি জড়ানো জীব না, বা অনেক জায়গায় আছে যে কোনো ডিএনএই নাই, তাহলে ওদের ক্ষেত্রে কি হবে? ওদের বংশগতীয় বৈশিষ্ট্য কে ধারণ করবে? এখানে ওই ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএ ধারণ করছে, কিন্তু ওদের তো ডিএনএ নাই, তাহলে ওরা কে ধারণ করছে? তখন তারা এই কে কি এটা উত্তর খুঁজতে খুঁজতে আরেকটা জিনিস পাইলো, তার নাম হচ্ছে আরএনএ। তার নাম কি জানো? আরএনএ। তখন তারা বললো আচ্ছা এখন বুঝছি যে আল্লাহ সবাইকে ডিএনএ দেয় নাই। যাদের ডিএনএ প্রধান উন্নত জীব তাদের ক্ষেত্রে ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি হবে, এটা ঠিক আছে। কিন্তু যাদের ক্ষেত্রে ডিএনএ নাই তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ বা বিকল্প হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন আরএনএ। অর্থাৎ তাদের ক্রোমোজোমে কি থাকবে? আরএনএ থাকবে। কি থাকবে? আরএনএ থাকবে। ক্লিয়ার? আচ্ছা। সো তারা ২ টা উদ্দেশ্যে ২ টা সিদ্ধান্তে উপনীত হলো যে ক্রোমোজোমের প্রধান উপাদান হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। ঠিক আছে? আচ্ছা। তারা তখন আরো ব্যাখ্যা করতে লাগলো, আরো অনেক কিছু খুঁজতে লাগলো। যে ঠিক আছে আমরা মানুষেরটা দেখবো, তারপর একটা ব্যাকটেরিয়াতে দেখবো, ঠিক আছে? গাছে দেখবো। সো তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা শুরু করলো আরো কোনো ভ্যারাইটি আছে কিনা। তারপরে এভাবে খুঁজতে, খুঁজতে তারা চলে গেল ব্যাকটেরিয়াতে। কোথায় চলে গেল জানো? ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া কি? তোমরা পড়েছো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে প্রাণীকে ২ ভাগে ভাগ করা যায়। একটা আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, আরেকটা কি সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক। সো ব্যাকটেরিয়াটা কি ছিল বলতো? আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, যার নিউক্লিয়াস সুগঠিত ছিল না। মনে পড়ে? মনে পড়ার কথা। সো তারা যখন এই ব্যাকটেরিয়াতে গেল, ব্যাকটেরিয়া বুঝছো? বা আদিকেন্দ্রিক কোষ, তারা দেখে যে ডিএনএ এর সাথে আর কিচ্ছু নাই। তারা দেখে ডিএনএ এর সাথে আর কিচ্ছু নাই। শুধুমাত্র ডিএনএ গুলাই ক্রোমোজোম তৈরি করছে। অনলি ডিএনএ। বুঝছো? যে অনেকগুলা ডিএনএ পেঁচাইতে, 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 পেঁচাইতে ক্রোমোজোম তৈরি করছে। তারপর তারা আসলো কোথায় জানো? উন্নত উদ্ভিদ অর্থাৎ সুকেন্দ্রিক কোষে আসলো, যেমন মানুষ, ঠিক আছে? তারপর গাছপালা, এগুলা সুকেন্দ্রিক কোষে আসলো। সুকেন্দ্রিক কোষে তারা এসে দেখতে পেল যে এখানে তো কাহিনী ভিন্ন, এখানে ডিএনএ একা না। ডিএনএ তার চেলাপেলা নিয়ে থাকে। ডিএনএ তার চেলাপেলা নিয়ে থাকে। সেই চেলাপেলার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। তারা দেখলো সুকেন্দ্রিক কোষে এটা তৈরি হচ্ছে ডিএনএ, আর ডিএনএ সাথে থাকে একটা প্রোটিন যার নাম হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। সো তারা এখন আবার একটু সিদ্ধান্ত চেঞ্জ করছে। দেখো ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে। পৃথিবীতে কোনো কিছুই একেবারে আবিষ্কৃত হয়ে যায় নাই। অনেক অনেক বছরের পরিশ্রম, অনেক অনেক ব্যক্তির পরিশ্রম, এসব মিলেই কিন্তু অনেক কিছু আবিষ্কৃত হয়েছে। সো তোমাকে বুঝতে হবে ভালো কিছু করতে হলে একটা জিনিসে একটা সিদ্ধান্ত উপনীত হতে হলে তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে, অনেকদিন ব্যয় করতে হবে। কিন্তু আমরা কি চাই জানো? আমরা রাতারাতি সফলতা চাই। আমরা রাতারাতি চাই রাতারাতি ডাক্তার হয়ে যাব। ঠিক আছে? আজকে রাতে স্বপ্ন দেখছি কালকে ডাক্তার হয়ে যাব, কালকে ইঞ্জিনিয়ার হয়ে যাব, কালকে পুলিশ অফিসার হয়ে যাব, কালকে ম্যাজিস্ট্রেট হয়ে যাব, এই সেই অনেক কিছু, কালকে আমার কোটি কোটি টাকা হয়ে যাবে। ইনস্ট্যান্ট সবকিছু চাই। এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন না পাইলে আমরা কি পড়াশোনা করতে চাই না। বাট তোমাকে বুঝতে হবে সকল ভালো কিছুর জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর লং টাইম সাধনার পর একটা ভালো জিনিস পাওয়া যায়। একটা সফলতার জায়গায় পৌঁছানো যায়। এটা যখন বুঝবা তখন পড়াশোনায় মোটিভেশন কাজ করবে। আদারওয়াইজ মনে হবে ধুর এখন পড়ছি, এখনই কেন আমি ডাক্তার হয়ে যাচ্ছি না? এখনই কেন আমার সবকিছু পারতে পারছি না আমি? এখনই কেন পরীক্ষা দিয়ে একদম 100 প্লাস 100% নাম্বার পাচ্ছি না? এরকম মনে হবে। ঠিক যেটা হয় তোমার গেমস খেলার সময়। তুমি গেমস খেলছো, PUBG খেলছো, এই খেলছো, সেই খেলছো, ফায়ার কি বলে ফ্রি ফায়ার খেলছো। ঠিক আছে? তোমার ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আসতেছে। তুমি আজকে জিতে পড়তেছো। ঠিক আছে? আজকে তুমি একটা শত্রুকে মেরে ফেললা। আজকে তোমার চিকেন ডিনার আসলো। তাই না? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাচ্ছ। এজন্য মজা লাগতেছে। যে এটা তো ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছি। এজন্য এটা করতে থাকি। বাট এটা তো একটা ট্র্যাপ। মাথায় রাখতে হবে ইনস্ট্যান্ট কোনো কিছুই পাওয়া যায় না। ভালো কিছু পেতে হলে একটা সময় ধৈর্য ধারণ করতে হয়। সময় সফলতার পেছনে হার্ড ওয়ার্ক এর সাথে ব্যয় করতে হয়। বুঝছো? সো এই জিনিসটা মাথায় রাখবে যে আমি এখন কেন পড়ছি? রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার জন্য না। কালকেই পরীক্ষা পাস করার জন্য না। একটা লম্বা সময় পর নিজেকে একটা ভালো পজিশনে দেখার জন্য পড়াশোনা করছি। তখন ধৈর্য সহকারে পড়াশোনা করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। তো তারা অনেক গবেষণা করছে। সুকেন্দ্রিক কোষের ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন আছে। আদিকেন্দ্রিক কোষে ডিএনএ শুধু একা থাকে। ওর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না। আর কি অনেক কোষে তারা দেখছে বা অনেক জায়গায় তারা দেখছে ডিএনএ নাই, শুধু আরএনএ আছে। শুধু আরএনএ আছে। ঠিক আছে?
এখন তারা আরেকটু গবেষণা করা শুরু করলো যে ঠিক আছে, কিছু জায়গায় ডিএনএ আছে, কিছু জায়গায় আরএনএ আছে। কিছু জায়গায় আবার ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন আছে। আবার কিছু জায়গায় ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন নাই। তাহলে এখন এই যে ডিএনএ, আরএনএ এই ২ টা জিনিস বা হিস্টোন ওদের নিয়ে একটু গবেষণা করি। ওদের নিয়ে একটু জানাজানির চেষ্টা করি যে কি অ্যাকচুয়ালি তারা। তখন তারা একটা নির্দিষ্ট কাজ হাতে নিল। যে মিশন ডিএনএ, আরএনএ এইগুলো নিয়ে জানতে হবে আমাকে। সো সবার আগে তারা যেটা করল, ডিএনএ এর ফুল ফর্ম দিল। সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। সবার আগে নাম দেয় না, নামটার একটা কি বলে হিস্ট্রি আছে, বাট আমরা এটা নামটা আগে লিখে নিচ্ছি। আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা। আর হিস্টোন প্রোটিন, হিস্টোনটা হচ্ছে একটা প্রোটিন। আর প্রোটিন কি দিয়ে তৈরি বলতো? প্রোটিন হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এটা হচ্ছে একটা ক্ষারীয় প্রোটিন। একটা কি? ক্ষারীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে? তাহলে দেখো, যদি সুকেন্দ্রিক কোষ হয় তাহলে ডিএনএ এর সাথে কে থাকবে? হিস্টোন প্রোটিন থাকবে। এখন তারা বের করা শুরু করলো যে ঠিক আছে, তাহলে ডিএনএ হিস্টোন প্রোটিন কিভাবে আছে চলো একটু দেখি। কিভাবে আছে একটু দেখি। যেখানে শুধু ডিএনএ আছে তো বুঝলাম ডিএনএ একা আছে। তুমি একা আছো। আবার আরেকটা জায়গায় তোমার সাথে আরেকজন আছে। তার সাথে তোমার কোন সম্পর্কে আছো তুমি? কোন মিথস্ক্রিয়ায় আছো? কি কোঅপারেট করছো? কিভাবে থাকতেছো? সেটা দেখার বিষয় আছে। তাই না? সো তখন তারা আরেকটু জুম করলো। আরো শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করলো যে একটা সুকেন্দ্রিক কোষের ক্রোমোজোমে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন কিভাবে থাকে এবং কিভাবে তারা একসাথে মিলে ক্রোমোজোম তৈরি করে। চলো আমরা একটা 3D পিকচার দেখি, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তারা কি করছে। ওকে, এখানে চলে যাই। ইউটিউব পাবো না তো। ওকে, ক্রোমোসোম। অনেক স্লো। বাহ, চলে আসছে। এখন লোড হবে। তোমরা ইন দ্য মিন টাইম এটা আইডিয়া করতে থাকো যে কি পড়ছো। যে ক্রোমোসোম, ঠিক আছে, ক্রোমোসোম কি দিয়ে তৈরি? আদি কোষের ক্ষেত্রে শুধু ডিএনএ দিয়ে তৈরি। আর সুকেন্দ্রিক কোষে কি ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন আছে। আবার অনেক কোষে বা অনেক জায়গায় ডিএনএ থাকেই না। সেখানে ক্রোমোসোমে শুধু আরএনএ থাকে। ঠিক আছে? শুধু আরএনএ দিয়ে তৈরি। কারণ ওদের ডিএনএই নাই। ঠিক আছে? এই হচ্ছে তোমার ক্রোমোসোম। এখন আমরা সুন্দর করে দেখে ফেলবো, দাঁড়াও। ঠিক আছে? এইটা হচ্ছে ক্রোমোসোম। এখন দেখো। আমরা এখান থেকে যাই। ধরো এটা তো আমরা দেখছি, এটা হচ্ছে ক্রোমোসোম। এই যে ক্রোমোসোম একটা দেখলাম সুন্দর করে। ঠিক আছে? এই দেখো সেন্ট্রোমিয়ার। যে ২ টা জায়গায় ২ টা বাহু একত্রে যুক্ত হয়েছে, এটা কি? সেন্ট্রোমিয়ার। তারপর অনেক কিছু আছে সেগুলো তোমাদের জানা দরকার নাই। এই যে দেখো কিউ আর্ম। এই আর্ম কথাটা খেয়াল করো। এটা একটা বাহু। বলেছিলাম না একটা ক্রোমোসোমে ৪ টা বাহু? সো এটা একটা বাহু, আর্ম। আচ্ছা। তারপরে চলে আসি ভাইয়া। এটা হচ্ছে পি আর্ম। সো ২ টা একদম হাত পা নাম আছে না? সো এটা ধরো কিউ আর্ম, এটা হচ্ছে পি আর্ম। এই আরকি। বাহুগুলার নাম দিয়েছে। তারপর চলে গেল এই দেখো ক্রোমোসোম ফাইবার। বলেছিলাম না অনেক কিছু সুতা মিলে পেঁচাইতে ক্রোমোসোম তৈরি করে। সো সুতার একটা অংশ হচ্ছে ক্রোমোসোম ফাইবার। কি ভাইয়া? ক্রোমোসোম ফাইবার। এই ক্রোমোসোম ফাইবার কিভাবে তৈরি হয়েছে? এই দেখো সলিনয়েড। সলিনয়েড মানে পাক, প্যাচ। তুমি ধরো একটা সুতা নিলা। সুতা পেঁচাইতে কি হবে? একটা বড় গুটলি হয়ে যাবে না? তো এক সুতার একটা গুটলি হচ্ছে সলিনয়েড। ঠিক আছে? তাহলে ভাই এই
গুটিটা কেমনে তৈরি হয়েছে? সুতা দিয়ে তৈরি হয়েছে। সুতার মেন উপাদান কি? চলো মেন উপাদানে যাই। এই যে মেন উপাদান হচ্ছে নিউক্লিওজোম। তো মনে হয় ভাই নিউক্লিওজোম কি? এখন দেখো, এই যে বললাম না তুমি আরেকজনের সাথে আছো, তোমাদের সহাবস্থানকে একটা নাম দিতে হবে। সো তুমি ছিলা ডিএনএ, তোমার সাথে আছে হিস্টোন। এই যে তোমরা যে একসাথে আছো, এই সহাবস্থানকে নাম আমরা দিব নিউক্লিওজোম হিসেবে। কি হিসেবে? নিউক্লিওজোম হিসেবে। সো যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন এদের যে একত্র অবস্থান, এই অবস্থানের নামটাকেই বলা হয় নিউক্লিওজোম। তাহলে এই যে নিউক্লিওজোম আছে, এখানে কি আছে? এখানে আছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। এই দেখো হিস্টোন, এই দেখো হিস্টোন, ঠিক আছে? এই যে ডিএনএ দেখছো? তাহলে খেয়াল করো, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলে তৈরি করছে কে? নিউক্লিওজোম। নিউক্লিওজোম গুলা প্যাচ খেতে 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 তৈরি করছে বড় সুতা, ক্রোমোজোম ফাইবার। এই ক্রোমোজোম ফাইবার গুলো একত্রে যুক্ত হতে 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 বিশাল বড় জিনিস তৈরি করেছে, সেটা কি? ক্রোমোজোম। তাহলে এখন আমরা আবার রিভিশন দেই। তাহলে এই হচ্ছে ডিএনএ, এ হচ্ছে ডিএনএ। আমরা সুকেন্দ্রিক কোষের ক্রোমোজোম দেখছি। সো ডিএনএ এর সাথে কে যুক্ত হবে? ডিএনএ এর সাথে যুক্ত হবে হিস্টোন প্রোটিন। এই যে হিস্টোন প্রোটিন, পাথরের মতো জিনিসগুলা, পাথরের গায়ে ডিএনএ এর সুতাগুলা বা ডিএনএ এর প্যাচগুলা কি আছে? একত্রে র‍্যাপ আপ করে আছে, মুড়িয়ে আছে। এই মোড়ানো অবস্থাকে আমরা বলবো নিউক্লিওজোম। তাহলে হিস্টোন প্রোটিন আর ডিএনএ কে বলা হচ্ছে নিউক্লিওজোম। এরকম অসংখ্য নিউক্লিওজোম প্যাচ খেতে 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 খেতে, ঠিক আছে, তৈরি করেছে কি? ক্রোমোজোম ফাইবার। কি তৈরি করেছে? ক্রোমোজোম ফাইবার। এই যে ক্রোমোজোম ফাইবার, এরকম অসংখ্য ক্রোমোজোম ফাইবার একত্রে যুক্ত হতে হতে কি তৈরি করলো? ক্রোমোজোম তৈরি করলো। এই যে হচ্ছে তোমার ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম, ক্লিয়ার? এইটা হচ্ছে আমার ক্রোমোজোম। ক্রোমোজোমের এখানে যে একটা মধ্যরেখা টানি, তাহলে এটা হচ্ছে ক্রোমাটিড, এগুলো হচ্ছে বাহু। এগুলা কি? বাহু। আর এইটা কি? ক্রোমাটিড। ক্রোমাটিড, তাই না? আর এই যে এই জায়গায় এটা কি? সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ার জায়গায় বেঁকে গেছে, দেখো এইভাবে বেঁকে গিয়েছে, এটা কি? মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। ঠিক আছে? সো এটাই বেসিক্যালি ক্রোমোজোমের গঠন। এটাই কি? ক্রোমোজোমের গঠন। ওকে, ডান। তাহলে আমরা এখান থেকে চলে গেলাম। আসো, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এটা বুঝছো সবাই? এটা বুঝছো কিনা বলো? ক্রোমোজোমের গঠন সম্পর্কে আইডিয়া হইছে? ক্রোমোজোমের গঠন সম্পর্কে আইডিয়া হইছে? মুশফিক, তুমি কি এখন বুঝতে পেরেছো? মুশফিক বলছে ভাই এত দ্রুত কেন কথা বলেন? কি বল, আমি তো অনেক আস্তে কথা বলি। ওকে, ক্লিয়ার, শাবাশ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখানে গৌণকুঞ্চন না দেখায় নাই, বুঝছো? এখানে গৌণকুঞ্চন দেখায় নাই, অর্থ অর্থবৈদ্য। ভাই আপনার হাতের লেখা অনেক দ্রুত, হাতের লেখা দ্রুত থাকা উচিত, তাই না? হাতের লেখা স্পষ্ট এবং দ্রুত থাকতে হবে। এই তোমাদের হাতের লেখা স্লো হলে, আমার একটা ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিবা হাতের লেখা দ্রুত করার 4টি উপায় শিখতে গিয়ে, ওই চ্যানেলে দেখবা আমার একটা ভিডিও আছে, দেখে নিবা, হাতের লেখা ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এমন সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আমরা এখন ক্রোমোজোম সম্পর্কে ধারণা নিলাম। এখন আমাদের ধারণা নেওয়ার টপিক হবে ডিএনএ। এখন আমরা ডিএনএ এবং আরএনএ এর গঠন সম্পর্কে জানবো। ডিএনএ এবং আরএনএ এর গঠন সম্পর্কে জানবো। চলো আমরা শুরু করি ডিএনএ দিয়ে। কি দিয়ে শুরু করব? ডিএনএ দিয়ে শুরু করব। ডিএনএ। সো তারা কি করলো? ডিএনএ এর উপাদানগুলোকে ভাগ করা শুরু করলো। ঠিক আছে? ডিএনএ এর উপাদানগুলোকে ভাগ করা শুরু করলো। এর আগে একটু বলে নেই, এই যে ডিএনএ এবং আরএনএ, দেখো দুইটার নামের শেষে কি আছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। সো নামের শেষে আছে নিউক্লিক অ্যাসিড। তাই ডিএনএ এবং আরএনএ এদেরকে একত্রে বলা হয় কি জানো? ওদেরকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড। সো মাথায় রাখতে হবে, নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। এখন আমরা নিউক্লিক অ্যাসিডগুলোর গঠন সম্পর্কে জানবো। সো প্রথমে চলে আসি ডিএনএ এর গঠন। সো তারা যখন এরকম গঠন ব্যাখ্যা করার চেষ্টা করলো, তারা দেখলো ডিএনএ কে ভাঙলে 3টা উপাদান পাওয়া যায়। কি পাওয়া যায়? 3টা উপাদান পাওয়া যায়। প্রথম উপাদান হলো একটা শর্করা, একটা শর্করা। যে শর্করাটা দেখতে অনেকটা এরকম, যে শর্করা দেখতে অনেকটা এরকম, অক্সিজেন থাকে মাথায়, ঠিক আছে? তারপর একটা পঞ্চভুজ আঁকতে হবে, এই যে পঞ্চভুজ। পঞ্চভুজের যে কোণাগুলা আছে, এই যে কোণাগুলা, এগুলা কার্বন দিয়ে তৈরি। এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তারপর এই মাথায় আরেকটা কার্বন আছে। বুঝছো? এই মাথায় কি আরেকটা কার্বন আছে। কার্বন ছাড়াও আর কি কি থাকে বলতো? এখানে হাইড্রোজেন থাকে, এখানে হাইড্রোক্সিল থাকে,
ঠিক আছে, এইখানে হাইড্রোজেন থাকে, এইখানে হাইড্রোজেন থাকে, এইখানে ধরো হাইড্রক্সিল, এইখানে কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, ঠিক আছে, এইখানে কার্বনের সাথে তোমার CH2OH, আর এখানে থাকে H। সেরকম একটা শর্করা যার নাম ডিঅক্সিরাইবোস শর্করা। কি ভাইয়া? ডিঅক্সিরাইবোস শর্করা। ভাই কেন এই ডিঅক্সিরাইবোস শর্করা, এই নামটা কেন, কেন ডিঅক্সিরাইবোস? ডি মানে হচ্ছে নাই, ডি মানে কি নাই, অক্সি মানে অক্সিজেন নাই, কিন্তু ভাই এখানে তো অক্সিজেন দেখছি, এই যে অক্সিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে কিন্তু কম আছে, একটা অক্সিজেন নাই, একটা মিসিং পিস আছে। তার মানে কি একটা অক্সিজেন মিসিং। এই যে 2 নাম্বার কার্বনটা আছে, এটা ধরো 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। এই 2 নম্বর কার্বনে দেখো শুধু হাইড্রোজেন আছে, অক্সিজেন নাই। সো এই জায়গা থেকে একটা অক্সিজেন মিসিং, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস শর্করা, যেটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা। আর 5 কার্বন বিশিষ্ট শর্করাগুলোকে কি বলা হয় জানো? বলা হয় পেন্টোজ শর্করা। কি বলা হয়? পেন্টোজ। পেন্টা মানে হচ্ছে 5, ঠিক আছে, আর এখানে একটা অ্যালডিহাইড কার্যকরী মূলক আছে, তাই পেন্টোজ শর্করা আমরা বলেছি। জৈব যুগে পড়বা অ্যালডিহাইড কার্যকরী মূলক, ঠিক আছে। ওকে, এছাড়াও তারা পেল যে শর্করার সাথে যুক্ত থাকে একটা নাইট্রোজেন ক্ষার। কি থাকে? নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন ক্ষার। তারপর যুক্ত থাকে একটা ফসফেট, একটা ফসফেট, এই যে ফসফেট যুক্ত থাকে, পি দিলাম। এই 3টা জিনিস মিলে তৈরি করে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তখন তারা ঠিক আছে পাইলাম 3টা মেইন উপাদান পাইলাম, এখন ওদের মধ্যে কোনো ভ্যারাইটি আছে কিনা, তখন তারা ভ্যারাইটি খুঁজে শুরু করলো। এই শর্করা তো এই শর্করা আছে, এর মধ্যে কোনো ভ্যারাইটি পাইলো না, কিন্তু তারা দেখলো যে এই যে নাইট্রোজেন ক্ষারটা বললেন, এই নাইট্রোজেন ক্ষারের মধ্যে আবার ভ্যারাইটি আছে। কি কি ভ্যারাইটি আছে? এই নাইট্রোজেন ক্ষারের মধ্যে 2 ধরনের নাইট্রোজেন ক্ষার আছে। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পিউরিন নাইট্রোজেন ক্ষার, পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন নাইট্রোজেন ক্ষার। কি ভাইয়া? পাইরিমিডিন নাইট্রোজেন ক্ষার। এই 2 ধরনের নাইট্রোজেন ক্ষার আছে, 2 ধরনের নাইট্রোজেন ক্ষার আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নাইট্রোজেন ক্ষার নিয়ে একটু জেনে নিই। নাইট্রোজেন ক্ষার নিয়ে জেনে নিই। নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস কয় ধরনের? 2 ধরনের, পিউরিন, পাইরিমিডিন, পাইরিমিডিন। আবার পিউরিনের মধ্যে কয়েকজন সদস্য আছে। কয়টা? 2টা সদস্য আছে পিউরিনের। একটা হচ্ছে অ্যাডেনিন, ঠিক আছে, আর একটা হচ্ছে গুয়ানিন। এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। আর পাইরিমিডিনের সদস্য সংখ্যা 3টা। একটা হচ্ছে ইউরাসিল, ইউরাসিল যেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। একটা হচ্ছে থায়ামিন, যেটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে সাইটোসিন, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। এই হচ্ছে 2 রকমের 5টা নাইট্রোজেনাস ক্ষার, নাইট্রোজেন বেস আছে, ঠিক আছে। এখন এই 5টা কি করে জানো? 4টা 4টা করে 2টা সেট তৈরি করে। যে 5 জন আছি আমরা, 4টা 4টা করে 2টা সেট তৈরি করব। অর্থাৎ একজনকে একটা গ্রুপে রাখবো না, একজনকে একটা গ্রুপে রাখবো না। সো তারা প্রথম সেটটা তৈরি করে কার জন্য জানো? ডিএনএ এর জন্য। তারা ডিএনএ এর জন্য একটা সেট তৈরি করে, যে সেটে থাকে অ্যাডেনিন, যেই সেটে থাকে থায়ামিন টি, যেই সেটে থাকে গুয়ানিন, যেই সেটে থাকে সাইটোসিন। তাহলে তারা ডিএনএ এর জন্য যে সেটটা বানায়, সেই সেটে দেখো ইউ কে রাখে না, বলে ইউ আর আউট। ডিএনএ কি বলে জানো? ইউ আর আউট, তোমার দরকার নাই, ডিএনএ তোমার থাকার দরকার নাই, ঠিক আছে। সো ডিএনএ তে কে থাকে না? ইউ থাকে না, ইউ আর আউট ফ্রম ডিএনএ, এভাবে মাথায় রাখবা। অর্থাৎ নাইট্রোজেনাস ক্ষার ইউরাসিল ডিএনএ তে থাকবে না। অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন, এই 4টা নাইট্রোজেনাস ক্ষার ডিএনএ তে থাকবে। তাহলে আমাকে বলো এই জায়গায় পাইরিমিডিনের মধ্যে কে থাকবে? পাইরিমিডিন থেকে কারা আসছে? পাইরিমিডিন থেকে শুধু আসবে থায়ামিন, সাইটোসিন। তাহলে ডিএনএ তে থাকে পাইরিমিডিন ক্ষারের সি এবং টি, আর পিউরিনের থাকে এ
এবং জি, এ এবং জি, ঠিক আছে? আচ্ছা। আর ফসফেট সব জায়গায় থাকবে ইনঅর্গানিক বা অজৈব ফসফেট। অজৈব ফসফেট। ঠিক আছে? এখন ভাই ঠিক আছে ৩ টা উপাদান পাইলাম। এখন হচ্ছে ভাই এরা কিভাবে যুক্ত হয় একে অপরের সাথে? চলো কিভাবে যুক্ত হয় আমরা দেখি। ওদের মেইন বডি হিসেবে কাজ করে শর্করাটা। এই যে শর্করা যেটা আছে এটা মেইন বডি হিসেবে কাজ করে। এটা হচ্ছে মেইন বডি। এখানে কি একটা কার্বন আছে না? এখানে কার্বন আছে। এই জায়গায় এসে কি যুক্ত হয় জানো? এই জায়গায় এসে একটা নাইট্রোজেনাস ক্ষার যুক্ত হবে। সেটা এই যে NB নাইট্রোজেনাস ক্ষার। এটা হতে পারে এটা হতে পারে ধরো কি হতে পারে? বড় করে লিখি। এটা হতে পারে মানে এডেনিন নাইট্রোজেনাস ক্ষার হতে পারে। হতে পারে এটা গুয়ানিন নাইট্রোজেনাস ক্ষার, হতে পারে সাইটোসিন নাইট্রোজেনাস ক্ষার, হতে পারে থায়ামিন নাইট্রোজেনাস ক্ষার। যেকোনো একটা যুক্ত হবে। যেকোনো একটা যুক্ত হবে। আবারও ক্লিয়ারলি লিখি, যেকোনো একটা যুক্ত হবে। তাহলে ধরো হতে পারে এখানে অ্যাডেনিন যুক্ত হয়েছে। হতে পারে গুয়ানিন যুক্ত হয়েছে। হতে পারে সাইটোসিন যুক্ত হয়েছে। হতে পারে থায়ামিন যুক্ত হয়েছে। যেকোনো একটা। যেকোনো একটা যুক্ত হবে। একবার যেকোনো একটা। ধরো প্রথমবার অ্যাডেনিন হয়েছে, পরের বার আরেকটা যুক্ত করার সময় গুয়ানিন করবে। পরের বার সাইটোসিন, পরের বার থায়ামিন। এভাবে একটা একটা করে যুক্ত হবে। আর এই যে আছে না এখানে ৫ নাম্বার কার্বন আছে না? এই ৫ নম্বর কার্বনের সাথে কে যুক্ত হয় বলতো? এই ৫ নম্বর কার্বনের সাথে যুক্ত হয় ফসফেট। কে? ফসফেট। কে যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। এই যে একটা গঠন তৈরি করলো, এটাকে বলবো নিউক্লিওটাইড। কি তৈরি করব? নিউক্লিওটাইড। তাহলে দেখো কাহিনী কি হচ্ছে? প্রথমে শর্করার সাথে নাইট্রোজেন ক্ষার এরা যুক্ত করেছে এবং তৈরি করেছে নিউক্লিওসাইড। সো তৈরি হলো নিউক্লিওসাইড। তাহলে এই যে অংশটা, এই অংশটা কি একটা নিউক্লিওসাইড। এটা হচ্ছে নিউক্লিওসাইড। তারপর এই নিউক্লিওসাইডের সাথে কে যুক্ত হয়েছে? ফসফেট যুক্ত হয়েছে। সো তারপর যেটা হয়, তারপর এই নিউক্লিওসাইড বা বলতে পারো শর্করা প্লাস নাইট্রোজেনাস ক্ষার প্লাস ফসফেট, এরা মিলে তৈরি করেছে নিউক্লিওটাইড। সো ওদের যে গ্রুপের নাম, সেই গ্রুপের নাম হয়ে গেল কি? নিউক্লিওটাইড। তাহলে ভাইয়া এই যে পুরো অংশটুকু, এই পুরো অংশটাকে আমরা বলবো এখন কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এইভাবে একটার সাথে ধরো এই যে একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড একে অপরের সাথে যুক্ত হবে। কি হবে? যুক্ত হবে। তাহলে দেখো এভাবে যদি যুক্ত হয় তাহলে কি হবে দেখো তো? এখানে ধরো একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এখানে ধরো আরেকটা নিউক্লিওটাইড, ঠিক আছে? এখানে ধরো আরেকটা নিউক্লিওটাইড। একটা ম্যাজিক দেখাই, ম্যাজিক দেখিয়ে আমি আমার কষ্টটা কমায় ফেলি। এই যে কষ্ট কমে গেল। ঠিক আছে? ইটস অল অ্যাবাউট ম্যাজিক। কষ্ট কমে গেল দেখছো? তোমাদের অবশ্যই এই ম্যাজিকটা করতে পারবে না তোমরা। এই যে একটা, এই যে দেখো নাইট্রোজেনাস বেস যুক্ত, এখানে ধরো এ যুক্ত আছে, পরেরটায় ধরো সি যুক্ত হলো, পরেরটায় ধরো জি যুক্ত হলো, পরেরটায় ধরো টি যুক্ত হলো। ঠিক আছে? এক একবার এক একটা যুক্ত হয় বলেছি না? এক একবার এক একটা যুক্ত হবে। এখানে তো ফসফেট আছে, এই ফসফেট, ফসফেট টু ফসফেট থাকবে, এটা তো চেঞ্জ হবে না। ফসফেট, 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 ফসফেট। এখন এই ফসফেটের সাথে একটা বন্ধন তৈরি করবে, এই যে বন্ধন, এই যে যুক্ত হয়ে গেল একটা নিউক্লিওটাইড, পরেরটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, এটা ৫ নাম্বার কার্বন ছিল না? ১ ২ ৩ ৪ ৫ এর সাথে যুক্ত ছিল ফসফেট। এটা ৫ দিয়ে শুরু হয়েছে। তাই না? তারপর ধরো এই যে এটা হচ্ছে ৫, আর এটা ১ ২ ৩, এটা হচ্ছে ৩। এটা একটা হইলো। এরকম সে মোট কয়টা তৈরি করবে বলতো? মোট ২ টা সূত্র তৈরি করবে। তাহলে দেখো এই যে নিউক্লিওটাইড একে অপরের সাথে যুক্ত হয়েছে, কি তৈরি করেছে? নিউক্লিওটাইড চেইন বা নিউক্লিওটাইড সূত্রক। তারা দেখলো যে ডিএনএ তে এরকম ২ টা সূত্রক থাকে। কয়টা? ২ টা সূত্রক থাকে। কয়টা সূত্রক? ২ টা সূত্রক থাকে। এই ২ টা সূত্রক একে অপরের সাথে যুক্ত হয় কি দিয়ে? একটা বন্ধনী দিয়ে, যার নাম হাইড্রোজেন বন্ধন। তোমরা পরবর্তীতে পড়বা। ঠিক আছে? ওই ২ টা সূত্রক বন্ধনীর মাধ্যমে তৈরি করে ডিএনএ। তৈরি করে কি? ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ গঠন। এখন তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, বাট তোমার জন্য সহজ করে ফেলার একটা নিয়ম আমার জানা আছে, সেটা হচ্ছে এই জিনিসটা তুমি দেখো। সি, এইটা হচ্ছে এতক্ষণ আমরা পড়লাম। খুব ভালো করে খেয়াল করো। তুমি পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি জাস্ট ফোকাস করো যে আমরা কি কি করছি, কি কি পড়ছি এখানে। এই দেখো একটা গঠন।
এখানে পি দেখছো, এটা পি লেখা, এটা কি বলতো? এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে ফসফেট, একটা পি লেখা দেখছো। এখানে দেখো জি লেখা, জি মানে কি বলতো? এই যে গুয়ানিন বলেছিলাম মনে আছে, গুয়ানিন বলেছিলাম, জি হচ্ছে গুয়ানিন, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনাস ক্ষার, পিউরিন, গুয়ানিন যুক্ত আছে। এখানে টি লেখা, দেখো টি মানে কি? থায়ামিন ছিল, এটা আরেকটা নাইট্রোজেনাস ক্ষার দিয়ে তৈরি। এখানে সি লেখা, এখানে এ লেখা দেখছো। আরে দেখো ফসফেট, এডেনিন, এরা কার সাথে যুক্ত আছে? ওরা এই যে এই জিনিসের সাথে যুক্ত আছে। এটা কি? এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা, ঠিক আছে? ডিঅক্সিরাইবোজ শর্করা। তাহলে দেখো ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেনাস ক্ষার, নিউক্লিওসাইড, তারপর ফসফেট। তার মানে এই জিনিসটা ওরা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এই যে দেখো একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, তাই না? এরকম দেখো, তাহলে এইটা আরেকটা নিউক্লিওটাইড, তাহলে এটা এক, এটা 2 নাম্বার নিউক্লিওটাইড, 3 নাম্বার নিউক্লিওটাইড, এটা 4 নাম্বার নিউক্লিওটাইড। এরা একে অপরের সাথে যুক্ত হয়েছে, দেখো এই নিউক্লিওটাইডটা এর সাথে যুক্ত হয়েছে অক্সিজেন বন্ধন দিয়ে, যেটা ফসফোডাইএস্টার বন্ধন বলি আমরা, যুক্ত হয়েছে। এইভাবে তৈরি করেছে একটা নিউক্লিওটাইড সুতা, সুতার বা পুতির দানার মতো। এটা একটা পুতির দানা, এটা একটা পুতির দানা, সবগুলো মিলে তৈরি করেছে পুতির একটা মালা। তাহলে এই পাশে একটা মালা, অনুরূপ ভাবে দেখো এই পাশে আরেকটা মালা তৈরি হয়েছে। তার মানে কি? দুইটা পলিনিউক্লিওটাইড চেইন, দুইটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হয়েছে। আচ্ছা গুড। এখন দুইটার মধ্যে যুক্ত করতে হবে, কিভাবে যুক্ত করব? এই পাশে দেখো আছে এ, এই পাশে আছে টি। এই বলে তুমি আমার সাথে থাকবা সবসময়, এটি, এট, ঠিক আছে? এট উইল লিভ এট দ্য সেম প্লেস, এটা তারা বলে। সো এ এর সাথে সবসময় টি, এই দেখো দুইটা বন্ধন তৈরি করছে। আহারে চলে গেল, সমস্যা নাই, আবার দেই। এই যে বন্ধন তৈরি করছে, একটা বন্ধন, দুইটা বন্ধন, হাইড্রোজেন বন্ধন। সি এর সাথে জি টিম করে, সিজি, এই যে এই যে এই যে তিনটা হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। আবার দেখো এ দুইটা, সিজি আবার তিনটা হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়, এটা হাইড্রোজেন বন্ধন। এইভাবে দুইটা পলিনিউক্লিয়েটের সূত্রক যখন একত্রে যুক্ত হয়, তখন তারা তৈরি করে ডিএনএ। তখন তারা কি তৈরি করে? ডিএনএ তৈরি করে। এই জন্যই বলা হচ্ছে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। এই যে দুইটা সুতা, ঠিক আছে, দ্বিসূত্রক, ডাবল হেলিক্স। প্রত্যেকটা সুতা কি দিয়ে তৈরি বলতে পারো? পলিনিউক্লিওটাইডের দ্বিসূত্রক, পলিনিউক্লিওটাইডের দুইটা চেইন থাকে, দুইটি সূত্রক, এটা হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে কি ডিএনএ। নাম্বারিংটা কিভাবে করব? এই যে দেখো এটা হচ্ছে 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার কার্বনে যুক্ত থাকে ফসফেট। এখানে দেখো এটাও 5, তার মানে এটা কি? এটা হচ্ছে 3। তাহলে একটা সুতা হচ্ছে 5 থেকে 3, একটা সুতা হচ্ছে 5 থেকে 3। আবার এই সুতায় খেয়াল করো, এটা একটু উল্টা, এটা একটু উল্টা, খেয়াল করো। এখানে কি? এটা 5, এই যে 5, এটা 5, এই 5, এই 5, কারণ আমরা জানি ফসফেট সবসময় 5 এর সাথে যুক্ত হয়। কতর সাথে? 5 এর সাথে, ফসফেট 5। ওকে, 5 এর সাথে যুক্ত হয়েছে। তার মানে এটা 5 নাম্বার যদি হয়, এটা কত? এটা 3 নাম্বার, কারণ এখানে আছে এই যে এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে ভাইয়া এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এই সুতা দেখো 5 থেকে শুরু হয়েছে 3 এ আসছে, আর এটা শুরু হবে 3 থেকে 5 এ আসবে। এটা হচ্ছে ডিএনএ এর দুটো সুতা, একটা আরেকটার পরিপূরক বা কমপ্লিমেন্টারি বা অপোজিট। একটা 5 থেকে শুরু হয় 3, 5 3 কি? কার্বনের সংখ্যা। আর একটা হচ্ছে 3 থেকে 5, কার্বন সংখ্যা, ঠিক আছে? কার্বনটা কত নম্বরে আছে সেটার সংখ্যা। ক্লিয়ার? এইভাবে তৈরি হয় ডিএনএ। এইভাবে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। যেটাকে তোমরা কি রূপে দেখো বলো তো? যেটাকে আমরা চিত্রে দেখি। এখন তোমরা আমাকে বলো যে ভাই এটা কি ক্লিয়ার হইছে? এইটা কি ক্লিয়ার হইছে কিনা? ভাই সকল মানুষের ডিএনএ আছে, সকল মানুষের ডিএনএ আছে, সকল প্রাণীর ডিএনএ আছে। মাই ডিয়ার স্টুডেন্টস বলো। ক্লিয়ার? আচ্ছা, একজন কি লিখছে দেখি। ওকে ওকে, সুপার ক্লিয়ার। এটা কেমিস্ট্রিতে পড়বা, যে বন্ধনটা হাইড্রোজেন এর সাথে অন্য একটা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকার কারণে, ওদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন। এটা একটু মাথার উপর দিয়ে গেল, তাই না? কারণ মাথার উপর দিয়ে যাবে, তুমি হাইড্রোজেন বন্ধন এখনো পড়ো নাই। তুমি বড় ক্লাসে উঠলে কেমিস্ট্রি
ফিয়ারলেস বায়োরিয়র্স তোমরা, হ্যাঁ ফিয়ারলেস ফাইটার্স, তোমরা ভয় পাও না। তোমরা এখন আবার আমার জিনিসটা দেখবা, আবার আমি কি বলছি সেটা পড়বা, বই থেকে পড়বা আবার দেখবা, বই থেকে পড়বা আবার দেখবা। মানে এটাকে এমন চ্যালেঞ্জ হিসেবে নিবা যে এটা না বুঝে কোথায় যাবে আমি দেখে নিবো, হয় ওর একদিন না হয় আমার একদিন। সো এইভাবে বোঝার চেষ্টা করতে হবে, মানসিক ভাবে স্ট্রং থাকতে হবে যে এটা আমাকে বুঝতে হবে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সো যেহেতু আমাকে ক্লাস 9-এ উঠানো হয়েছে, আল্লাহ তাআলা জানেন যে আমি এটা পারবো। শুধুমাত্র পারি না, নিজের দোষে পারি না, এই দোষটাকে আমার উঠায় দিতে হবে, সরায় ফেলতে হবে, কারেক্ট করতে হবে। কিভাবে? চেষ্টার মাধ্যমে, বোঝার সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে। তখন দেখবা সবকিছু তোমার মাথায় ঢুকতেছে, কিছুই মাথার উপর দিয়ে যাবে না। এগুলো সোজা জিনিস, বুঝছো? সো এইভাবে ডিএনএ তৈরি হয়। কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। আচ্ছা, এখন আমাকে বলো তো আরএনএ কেমনে তৈরি হবে? এখন আমারে বলো আরএনএ কেমনে তৈরি হবে? তোমার জন্য একদম সিম্পল। আরএনএও যেহেতু একটা নিউক্লিক অ্যাসিড, ওরও 3টা উপাদান থাকবে। কয়টা উপাদান? 3টা উপাদান ওরও থাকবে। ওরও থাকবে 3টা উপাদান। কি কি? সেম ভাইয়া। কি থাকবে? সেম। একটা শর্করা থাকবে, একটা শর্করা থাকবে। এই শর্করার নাম কি হবে? এই শর্করার নাম হবে রাইবোজ শর্করা। তাহলে দেখো, ডিঅক্সিরাইবোজ মানে কি? ডিঅক্সিরাইবোজ মানে একটা অক্সিজেন নাই 2 নম্বরে। আর রাইবোজ মানে কি? ডি শব্দটা নাই, মানে নাই শব্দটা তার ডিকশনারিতে নাই। তার মানে সবকিছুই তার আছে, তার মানে সবকিছুই তার আসে। তাই আরএনএ বলে ডি শব্দ, অর্থাৎ নাই শব্দটা আমার ডিকশনারিতে নাই। আমার কাছে সব থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে আমার। সে অক্সিজেন অক্সিজেন নাই, বুঝছো? এ হচ্ছে তার অক্সিজেন। অর্থাৎ এই যে 2 নাম্বার কার্বনটা ছিল, 2 নাম্বার কার্বনটা ছিল যেখানে সে অক্সিজেন রাখতো না, ডিঅক্সিরাইবোজ, কিন্তু সে রাখে। এই যে অক্সিজেন, হাইড্রোক্সিল চলে আসছে, এখানে হাইড্রোজেন, মানে বাকি সব সেম থাকবে, বাকি সব সেম থাকবে, বুঝছো? বাকি সব সেম। এখানে CH2OH আর কি, এটাই। ক্লিয়ার? এটা হচ্ছে রাইবোজ শর্করা। দেখো 2 নম্বরে কি আছে? অক্সিজেন আছে, সাথে থাকবে পাইরিমিডিন, সরি নাইট্রোজেনাস ক্ষার, আমি এনবি লিখলাম, এনবি। কয় ধরনের? 2 ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন, বুঝছো? আচ্ছা, এখন আমি বলেছিলাম না এরা সেট তৈরি করে, কি 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 সেট তৈরি করবে? এ বলবে পিউরিনের মধ্যে আমি এ আর জি থাকবো। আচ্ছা, পাইরিমিডিন বলে যে ইউ তোমাকে বাদ দিয়ে দিয়েছিল ডিএনএ, ইউ আর আউট বলে, কিন্তু আমি তোমাকে নিয়ে নিব, ইউ আর মাইন্ড। আরএনএ বলে ইউ আর মাইন্ড, ঠিক আছে? সে ইউ কে নেয়, ইউ। সাথে কাকে রাখবে? সি কে রাখবে, ইউসি, বলে সি ইউ, ঠিক আছে? আর টি কে টাটা বাই বাই করে দেয়, যে টি তুমি ওখানে ছিলে, এখানে থাকার দরকার নাই। সো আরএনএ সেটটা করে তারা এ জি ইউসি, এ জি ইউসি, এটা দিয়ে। অর্থাৎ আরএনএ তে টি থাকে না, আরএনএ তে টি থাকে না। ক্লিয়ার? ওকে। আর এখানেই থাকবে ফসফেট থাকবে, এখানে থাকবে ফসফেট, অজৈব ফসফেট। এরা মিলে তৈরি করবে আরএনএ। ঠিক সেম ভাবে যে শর্করা, শর্করার সাথে নাইট্রোজেনাস ক্ষার, নাইট্রোজেন ক্ষার যুক্ত হবে, তাই না? আচ্ছা, যুক্ত হইলো, ঠিক আছে, যুক্ত হইলো। তারপর যুক্ত হবে ফসফেট। তাহলে এই যে শর্করার সাথে নাইট্রোজেনাস ক্ষার যুক্ত হলে এটাকে কি বলবো আমরা? সবাই জানো, সবাই বলো নিউক্লিওসাইড। আর এই যে শর্করা নিউক্লিওসাইড বা শর্করা নাইট্রোজেনাস ক্ষার ফসফেট যুক্ত হলে এটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে 3টা মিলে তৈরি করবে নিউক্লিওটাইড। টাইড মাথায় রাখবা, টাইড 3, ট্রাই 3, টাইড 3। এই যে নিউক্লিও টাইড, 3টা উপাদান, শর্করা নাইট্রোজেনাস ক্ষার ফসফেট, আর 2টা মিলে হচ্ছে সাইড, এটা হচ্ছে নিউক্লিওসাইড। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম। এই যে দেখো, শর্করা, এই নাইট্রোজেনাস ক্ষার কে যুক্ত হবে? ধরো এখানে এ যুক্ত হলো, কি যুক্ত হলো? এ। এখানে হচ্ছে ফসফেট তো থাকবেই। আচ্ছা, আবার ধরো এই যে ম্যাজিকটা করতেছি, দাঁড়াও। এই যে, এই যে ফসফেট তো থাকবেই, তাই না? এখন ফসফেট যেহেতু আছে আমি কপি করবো খালি। ওহো, কি করলাম এটা? উল্টা ম্যাজিক হয়ে গেছে, হ্যাঁ? ধরো এখানে এ যুক্ত হয়েছে, এখানে যুক্ত করলাম জি, এখানে যুক্ত করলাম সি, এখানে যুক্ত করলাম ইউ। এইভাবে তারা যখন একটার সাথে একটা বন্ধন তৈরি করবে, এই যে বন্ধন তৈরি করলো, কি ফসফেট অ্যাস্টার বন্ধন, বন্ধন তৈরি করলো, বন্ধন তৈরি করলো, বন্ধন তৈরি করলো,
তাহলে কি একটা এই যে নিউক্লিওটাইড 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 অনেকগুলো নিউক্লিওটাইড মানে পলি পলি মানে অনেক বহু বহু নিউক্লিওটাইড সুতা কয়টা হয়েছে একটা সুতা হয়েছে এটা হচ্ছে আরএনএ আরএনএ হচ্ছে এক সূত্রক আরএনএ কি এক সূত্রক এক সূত্রক ঠিক আছে মানে একটা পলিনিউক্লিওটাইডের সুতা থাকে আরএনএ তে এটা আরএনএ এর গঠন এটা কি আরএনএ গঠন আরএনএ কাদের থাকবে ওই যে টিএমভি ভাইরাস তারপরে করোনা ভাইরাস ডেঙ্গু ভাইরাস এইচআইভির ভাইরাস ওই ভাইরাসগুলোতে ডিএনএ থাকে না থাকে কি জানো আরএনএ তে থাকে আরএনএ থাকে ঠিক আছে ওদের মূল জেনেটিক বস্তু হচ্ছে আরএনএ ক্লিয়ার ওকে তাহলে এখন সবচেয়ে কনফিউশন কোথায় ভাইয়া আরএনএ তে কি থাকে নাইট্রোজেন ক্ষার ডিএনএ তে কি থাকে নাইট্রোজেন ক্ষার এটা মনে রাখা সবচেয়ে কঠিন হয় এখন তোমাদের জন্য খুব সহজ আমি বলে দিচ্ছি ডিএনএ কি বলে ইউ আর আউট ডিএনএ কি বলে ইউ আর আউট আচ্ছা আর ডিএনএ চিত্রটা কত ডিএনএ কি দুইটা সুতা না দুইটা সুতা এই দেখো এটা একটা সুতা থাকে এইখানে আরেকটা সুতা থাকে এই তো ডিএনএ তাই না এই ডিএনএ দুইটা সুতা মানে কি ডাবল ডাবল হেলিক্স ডাবল হইতে হলে কি লাগে দুই লাগে দুই মানে কি টু তাহলে মাথায় রাখবা ডিএনএ হচ্ছে পেয়ার ডাবল ডাবল হইতে হলে দুই লাগে সে কাপল দুই মানে কি টু তাহলে ডিএনএ তে কি থাকবে ডিএনএ ডাবল মানে হচ্ছে টু আর টু এর হচ্ছে টি টি দিয়ে মনে রাখবা থায়ামিন ডিএনএ তে কি থাকে থায়ামিন থাকে ঠিক আছে থায়ামিন থাকে সে আরএনএ কে মক করে বলে যে আর ইউ সিঙ্গেল আরএনএ তুমি কি সিঙ্গেল আর ইউ সিঙ্গেল ঠিক আছে সো আর ঠিক আছে ইউ সিঙ্গেল এটা বলে হচ্ছে আরএনএ কে সো এই যে মাথায় রাখবা ইউ এটা হচ্ছে ইউরাসিল এটা হচ্ছে ইউরাসিল বুঝছো জাস্ট তোমাদের মনে রাখার জন্য আর ইউ ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে ডিএনএ গঠনটা একটু ভালো করে দেখি তাহলে সুতা দেখো কি হবে একটা হবে 3 থেকে 5 আমরা এটা জানি 3 হচ্ছে 5 কার্বন সংখ্যার অবস্থান আর এটা হবে 5 থেকে 3 কেন হয় একটা একটা পরিপূরক হয় উল্টা হয় তাই না আচ্ছা মাঝখানে কি থাকে বলতো মাঝখানে এইখানে এ ছিল টি ছিল ওদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন থাকে এই যে এইভাবে এ এর সাথে টি যুক্ত হয় কয়টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দুইটা তারপর সি এর সাথে জি যুক্ত হয় কয়টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সি এর সাথে জি যুক্ত হবে ঠিক আছে আচ্ছা এই যে দুইটা সুতা এই দুইটা সুতা কিন্তু পরস্পরকে ছেদ করবে না সবসময় সমান দূরত্বে থাকবে সবসময় সমান দূরত্বে থাকবে কিন্তু তুমি একদম সিঁড়ির কি পাওয়া যায় নিচে দাঁড়িয়ে তুমি উপরে যদি তাকাও মনে হবে একটা সিঁড়ি একটা সিঁড়িকে ছেদ করেছে কিন্তু কখনোই একটা সিঁড়ি একটা সিঁড়িকে ছেদ করে না এরা সমান দূরত্বে থাকে সিঁড়ির দুইটা রেলিং রেলিং গুলা দেখবা সমান দূরত্বে কিন্তু থাকে রেলিং গুলা একটা আরেকটাকে ছেদ করে না এরকম সিঁড়ির রেলিং এর মতো করে ডিএনএ গুলা থাকে তাহলে এই যে একটা সুতা সম্পূর্ণ সমান দূরত্বে অবস্থিত এই দূরত্বটা কতটুকু জানো এই দূরত্বটা হচ্ছে 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার একটা সূত্র থেকে আরেকটা সূত্র কতটুকু দূরে থাকে 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার মাথায় রাখবা 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার আর 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত 10 অ্যামস্ট্রং আচ্ছা এখন তোমরা তরঙ্গ পড়েছো ফিজিক্সে তরঙ্গ পড়েছো না একটা পূর্ণ তরঙ্গ মানে কি ধরো এখান থেকে শুরু হয়েছে এই যে এই যে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ এখান থেকে শুরু হয়েছে এখানে আসলো এটা একটা পূর্ণ তরঙ্গ পূর্ণ প্যাচ সো ডিএনএ এরও একটা পূর্ণ প্যাচ থাকবে প্যাচটা কোত্থেকে হবে খেয়াল করো এখান থেকে জিনিসটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এই যে আসলো আসলো এইখানে শেষ হইলো জিনিসটা খেয়াল করো এই যে আসলো এই যে শেষ হলো তাহলে এই যে এই যে এই যে এই জায়গায় এসে শেষ করলো সে এই যে একটা পূর্ণ প্যাচ কমপ্লিট করলো এটা হচ্ছে একটা পূর্ণ প্যাচ কমপ্লিট করা অংশ এই অংশটার দৈর্ঘ্য কত জানো এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার এই পূর্ণ প্যাচে এতটুকু অংশে কতগুলা নিউক্লিওটাইড থাকে খেয়াল করো এই যে নিউক্লিওটাইড গুলাই হচ্ছে এরকম সুতা তৈরি করেছে একটা পূর্ণ প্যাচে নিউক্লিওটাইড থাকে একটা পূর্ণ প্যাচে একটা সূত্রক যে একটা বাঁক নেয় এই বাঁক নেওয়ার মধ্যে নিউক্লিওটাইড থাকে 10টা তাহলে একটা পূর্ণ প্যাচে একটি পূর্ণ প্যাচে নিউক্লিওটাইড কয়টি 10টি কয়টি 10টি
এই পাশে 10টি, এই পাশে 10টি, সো 10টি, এই পাশে 10টি, এই পাশে 10টি, মানে 10টি জোড়া। কয়টা জোড়া? 10টা জোড়া। ঠিক আছে, তাহলে 10টা জোড়ার দৈর্ঘ্য কত? 34। তাহলে একটা নিউক্লিওটাইড জোড়ার দৈর্ঘ্য কত হবে? এই যে একটা নিউক্লিওটাইড জোড়া থাকবে, একটা নিউক্লিওটাইড হবে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে একটি নিউক্লিওটাইডের, দেখো মানে এই পুরো অঞ্চলটা 34 মিটার লম্বা, ধরো মিটার ধরলাম, এই পুরো অঞ্চলে 10টা অংশ আছে, তাহলে প্রত্যেকটা অংশ কতটুকু? 34/10 মানে 3.4। তাহলে একটি নিউক্লিওটাইড কত? 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা, তার মানে ধরো এই যে এ, তারপর টি, তারপর হচ্ছে ধরো সি, তারপর ধরো জি, তারপর ধরো এ টি জি সি টি এ, এই সুতার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা নিউক্লিওটাইড মিলে একটা পূর্ণ প্যাচ তৈরি করছে। তাহলে এই পাশে আছে 10টা, এই 10টার সাথে কি আরেকটা 10টা নিউক্লিওটাইড যুক্ত থাকবে না? তাহলে এই পাশেও কি থাকবে? 10টা থাকবে। এর সাথে কে যুক্ত হবে? টি যুক্ত হবে। টি টি এর সাথে কে? এ যুক্ত হবে। সি এর সাথে কি? জি যুক্ত হবে। জি এর সাথে কি? সি যুক্ত হবে। আচ্ছা, এ এর সাথে কি? টি যুক্ত হবে। টি এর সাথে এ যুক্ত হবে। সবসময় থাকবে এ টি জোড়া, সি জি জোড়া। আর যখন টি থাকবে না তখন কি হবে? এ ইউ জোড়া। কি হবে? এ ইউ জোড়া। এ ইউ তো জোড়া হয় না, বেসিক্যালি আরএনএ তে জোড়া হয় না, বন্ধন তৈরি হয় না। আচ্ছা, সি হচ্ছে জি এর সাথে, টি আবার এ এর সাথে, এ হচ্ছে টি এর সাথে। তাহলে মাঝখানে বন্ধন কাউন্ট করো। এই যে একটা পূর্ণ প্যাচে প্রতিটা সুতার মধ্যে 10টা নিউক্লিওটাইড করে 10 জোড়া নিউক্লিওটাইড আছে। এই নিউক্লিওটাইড গুলার মধ্যে বন্ধন কতগুলা হইল? এর সাথে কি 1 2 দুইটা বন্ধন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25টা বন্ধন থাকে। কয়টা? 25টা বন্ধন। 5টা দিছি কিনা দাঁড়াও, 1 2 3 4, হ্যাঁ 5টা থাকতে হবে, 5টা থাকতে হবে, যত 5টা থাকবে মাথায় রাখবা। জি সি। তাহলে দেখো একটা পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ধন কয়টা থাকে? হাইড্রোজেন বন্ধন থাকবে 25টা। কয়টা? 25টা। কারণ একটা ডিএনএ তে যতগুলা এটি জোড়া থাকে ততগুলাই সিজি জোড়া থাকবে, এদের জোড়ার সংখ্যা সমান হবে। বুঝছো? আচ্ছা, এখানে খেয়াল করো, এটা একটা একটু বেঁকে গেছে, একটা খাঁজ তৈরি করেছে, এটাকে বলা হয় মাইনর গ্রুভ। মাইনর গ্রুভ মানে গৌণ খাঁজ। আর এটা দেখো একটা বড় বড় খাঁজ তৈরি করেছে, বড় খাঁজ তৈরি করেছে, এটা কি? মেজর গ্রুভ। মেজর গ্রুভ। এইটা বেসিক্যালি একটা ডিএনএ এর গঠন। ডিএনএ গঠন তোমার পরীক্ষায় টাকতে হবে, পরীক্ষায় টাকতে হবে। এই মডেলটার নাম হচ্ছে কর্কস্ক্রু মডেল, যে মডেলটা আবিষ্কার করেছেন ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক তারা এই মডেলটা আবিষ্কার করেছেন এবং এই জন্য তাদের নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। বুঝছো? তাহলে দেখো আমরা মোটামুটি ডিএনএ এর সবকিছুই পড়ে ফেললাম। তোমাদের ক্লাস 5 মিনিট আগে শেষ, বাট স্টিল 300 কতজন ক্লাস করছে, গুড। আমার আর 5 মিনিট সময় লাগবে। তাহলে এতক্ষণ যা পড়লাম এখন একটু রিক্যাপ করি, সবাই আমার সাথে একটু রিক্যাপ করার চেষ্টা কর। আমরা কি কি পড়েছি? আমরা কি কি পড়েছি আসো আমরা স্লাইড থেকে শুরু করি। আমরা আজকে বলেছিলাম যে আমরা এই জিনিসগুলা পড়বো। বংশগতি কাকে বলে আমরা পড়েছি। চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান কোনটা? বংশগতি বস্তু কোনটা? ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, তার অংশ হচ্ছে জিন, সেটাও পড়েছি। ক্রোমোজোম সম্পর্কে জেনেছি, ডিএনএ সম্পর্কে জেনেছি, আরএনএ সম্পর্কে জেনেছি। কি জেনেছি চলো একটু রিক্যাপ করি, সবাই আমার সাথে রিক্যাপ করো। বংশগতি কি? এই যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়, এটা কি বলা হয়? বংশগতি। এই বংশগতি নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্সের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। আর এই যে বংশগতি, এই বংশগতীয় বস্তুটা কি? বংশগতীয় বস্তু হচ্ছে ক্রোমোজোম, যেটা আমরা দেখিয়েছি কোত্থেকে আসে। আর ক্রোমোজোমের মধ্যে থাকে কে? ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। কে থাকে? ডিএনএ থাকে, অথবা আরএনএ থাকতে পারে। এই ক্রোমোজোম কি দিয়ে তৈরি তাহলে? আবিষ্কার করেছেন স্ট্রাসবার্জার। আবিষ্কার কে করেছেন? স্ট্রাসবার্জার। দাঁড়াও স্লাইডের সাথে মিলাই দেখাই দিই তোমাদের। এই ক্রোমোজোমে থাকে ডিএনএ অথবা আরএনএ, এদেরকে একত্রে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড বলা হয়।
থাকে প্রোটিন। কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কোন কোষে? সুকেন্দ্রিক কোষে হিস্টোন প্রোটিন। আদি কোষে হিস্টোন প্রোটিন থাকবে না। আদি কোষে হিস্টোন প্রোটিন থাকবে না। তাহলে দেখো ক্রোমোজোমের গঠন আমরা পড়লাম। ক্রোমোজোম গঠন ডান ডান। ডিএনএ, ডিএনএ কি থাকবে? এই দেখো শর্করা, রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা। ওর সাথে যুক্ত হবে নাইট্রোজেনাস ক্ষার। এটা হতে পারে অ্যাডেনিন, হতে পারে গুয়ানিন, হতে পারে থায়ামিন, হতে পারে সাইটোসিন। তারপর যুক্ত হবে ফসফেট। এরা তিনে মিলে তৈরি করবে কি বলতো? নিউক্লিওটাইড। এবং অসংখ্য নিউক্লিওটাইড, এই দেখো একটা নিউক্লিওটাইড, দুইটা, তিনটা, চারটা, অসংখ্য নিউক্লিওটাইডের দুইটা সুতা হবে। একটা সুতা, দুইটা সুতা। এই দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড চেইনই হচ্ছে ডিএনএ। সেটা হচ্ছে ডিএনএ, যেটা হচ্ছে মূল বংশগতির অণু। ঠিক আছে? মূল বংশগতি অণু, মাস্টার মলিকিউল, যে অণুর মধ্যে সবকিছু কোড করা, তুমি কেমন হবে, তোমার বৈশিষ্ট্য কেমন হবে। এই জন্য ডিএনএ কে বলা হয় প্রভু অণু। ওই অণুতে যেরকম কোড করা আছে ঠিক সেইভাবেই তোমার বৈশিষ্ট্য প্রকাশ হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া বৈশিষ্ট্য কিভাবে ডিএনএ থেকে প্রকাশ হয়? এই সিরিয়ালটা কি? ছোট করে সিরিয়ালটা বলে দেই। ধরো এই তোমার ডিএনএ, ডিএনএ তে সকল বৈশিষ্ট্য প্রকাশের কোডিং করা আছে। কিন্তু মাথায় রাখতে হবে বৈশিষ্ট্য প্রকাশ করতে দরকার প্রোটিন। কি দরকার? প্রোটিন দরকার। প্রোটিন ছাড়া বৈশিষ্ট্য প্রকাশ হবে না। প্রোটিন হচ্ছে জীবনের ভাষা। এই ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ। এই এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। বুঝছো? এই প্রোটিন থেকে বৈশিষ্ট্য প্রকাশ পায়। কি প্রকাশ পায়? প্রোটিন তৈরি হলেই বৈশিষ্ট্য প্রকাশ পায়। এইভাবে জীবনে ডিএনএ থেকে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে। এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা অফ লাইফ। হালকা টাচ দিয়ে রাখলাম, ঠিক আছে? এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন নামগুলো পড়ে রাখো জাস্ট। আর এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন। আবার তোমরা দেখবা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কিভাবে? রেপ্লিকেশনের মাধ্যমে, অনুলিপন। এটা নেক্সট ক্লাসের অনিবাহিত পড়াবে, রেপ্লিকেশন। বুঝছো? এই ছিল আজকের ক্লাস। দেখো আজকের ক্লাস থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, তোমাদের কাছে কোনো কিছু অজানা না, সবকিছু তুমি পারবা। খেয়াল করো বংশগতিবিদ্যা কাকে বলে, তুমি এটার মাস্টার হয়ে গেছো। যোগ্যতমের টিকে থাকা, এটা বিবর্তন থেকে, এটা আজকের ক্লাসে না, এটা গত ক্লাস, আগামী ক্লাসে পড়বা, বা নেক্সট যখন বিবর্তন পড়াবে ভাইয়া তখন এটা পড়াবে। এটা বাদ। আচ্ছা, তারপরে খেয়াল করো ডিএনএ এর গঠন। আমরা তো ডিএনএ গঠনের মাস্টার হয়ে গেছি, 3D পিকচার দেখে সবকিছু পড়ে ফেলেছি। পাইরিমিডিন কি? একটা নাইট্রোজেনাস ক্ষার, যার সদস্য কারা আছে? সদস্য আছে সাইটোসিন, সদস্য আছে ইউরাসিল, সদস্য আছে থায়ামিন। এই পাইরিমিডিনের মধ্যে সিটি এরা থাকে ডিএনএ তে, ঠিক আছে? কাপল এবং টু, দেখো কাপল এবং টু। আর ইউ আর সি এই সিঙ্গেল লোকজন থাকে আরএনএ তে, ঠিক আছে? ওকে, সো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে বলো। আর অনেকদিন পর ক্লাস হলো, হয়তো এই কোয়ার্টারে তোমাদের সাথে আর আমার ক্লাস থাকবে না। আজকে অনিবার্য ছিল না দেখে ক্লাসটা নিলাম, ঠিক আছে? হয়তো দেখা হবে মিশন বার্ষিক, বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের জন্য কিছু ক্লাস আমরা নিব, সেইখানে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ। আর ফর নাও এটা এখানে শেষ। তোমাদের এই কোয়ার্টারে আমার সাথে ক্লাস বলতে পারি এটাই লাস্ট ক্লাস। যদি না আরো কারো কোনো প্রবলেম হয়, হোপফুলি তারা সুস্থ থাকবেন, তারা তোমাদের ক্লাসটা নিতে পারবেন। সো ক্লাস কেমন লেগেছে, বুঝতে পেরেছো কিনা সেটা জানাও। সাকিবুল, তুমি ক্লাসটা আবার দেখবা, দেখে বইটা পড়বা। ট্রাস্ট মি, বইটা পড়ার পর তোমার যে কিছুটা গ্যাপ আছে এটা ফিল আপ হয়ে যাবে। সো কিছুটা গ্যাপ থাকবেই, ওইটা আলটিমেটলি আবার ক্লাসটা দেখতে হবে, যে অংশটা বুঝোনি শুধু সেই অংশটা, এবং আবার বইটা পড়ে ফেলতে হবে। পুরো চ্যাপ্টার আমি নিতে পারবো না হোপফুলি, আনফরচুনেটলি, বাট রনি ভাই অসাধারণ ভাবে পড়ায় দিবেন, কোনো সমস্যা নেই। আরএনএ, আরএনএ তো সিম্পল, ওই যে নাইট্রোজেনাস ক্ষার থাকবে, সুগার থাকবে আর ফসফেট থাকবে, এরা একটা সুতা, মাত্র একটা সুতা মিলে আরএনএ তৈরি করবে। 3 আর 5টা বোঝো নাই? এটা হচ্ছে কার্বনের সংখ্যা। দেখো আমরা বলেছি শর্করায় 5টা কার্বন থাকে, সো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। সো 5 3 এগুলো হচ্ছে কার্বন সংখ্যা, ঠিক আছে? কত নম্বর কার্বনটা মাথায় আছে, কত নম্বর কার্বনটা লেজে আছে, এই মাথা আর লেজ এগুলার সম্পর্ক হচ্ছে কার্বন সংখ্যার অবস্থান। মাথা শুরু হয় 5 থেকে 3, যদি একটা সুতা 5 থেকে 3 হয়, আর একটা সুতা কি হবে? 3 থেকে 5 হবে, কারণ এটা একটা উল্টা হয় ডিএনএ ক্ষেত্রে। আর আরএনএ তে একটা সুতাই থাকে 5 থেকে 3।
ওকে, গুড। আচ্ছা, তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে, তাই না? বার্ষিক পরীক্ষার জন্য ২-১ টা কথা বলি। তুমি আজকে তোমার খাতায় লিখে রাখো। তোমার খাতায় লিখে রাখো যে ভাইয়া বলছে একটা কথা লিখে রাখতে হবে। যে বার্ষিক পরীক্ষায় টপ করে ভাইয়াকে জানাইতে হবে। বার্ষিক পরীক্ষায় টপ করে ভাইয়াকে জানাইতে হবে। তো তুমি খাতায় লিখে রাখো মিশন বার্ষিক। মিশন বার্ষিক। সবার মিশন কি জানো? বার্ষিক পরীক্ষায় টপ করা। নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষায় টপ করা। এটা হচ্ছে মিশন বার্ষিক। ভয় পাবা না, বার্ষিক পরীক্ষা খুবই ইজি। বার্ষিক পরীক্ষা খুবই ইজি, বুঝছো? এগুলো তো আমরা পড়ছি। দেখো, আবার তোমার দেখো, এটা নিউক্লিওটাইড, এটা শর্করা, এটা শর্করা, এটা শর্করা, ঠিক আছে? এটা ফসফেট, এই যে নাইট্রোজেনাস ক্ষার এনবি, আর এটা কি হাইড্রোজেন বন্ড, তাই না? এটা হচ্ছে একটা ডিএনএ, ডিএনএ গঠন তোমরা পড়েছো। আচ্ছা, সো বেসিক্যালি যেটা বলছিলাম, বার্ষিক পরীক্ষা সবাই ভালো করতে হবে। খাতার মধ্যে লিখে রাখো মিশন বার্ষিক। বার্ষিক পরীক্ষা আমার স্কুলে আমি টপ করবো ইনশাল্লাহ, ভালো মার্কস পাবো। শুধু বায়োলজিতে না, সকল সাবজেক্টে আমি টপ মার্কস পাবো। এটা খাতার মধ্যে লিখে রাখো এবং সেই অনুযায়ী প্ল্যান করো। প্ল্যানটা কি হবে? গ্যাপটা ফিল আপ করতে ফেলতে হবে, প্রতিদিন রিভিশন দিতে হবে, প্রতিদিন এক্সাম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং ক্লাসের শেষে কুইজ হয় না, দেখবো তোমাদের অ্যাপে কুইজ হবে, সেই কুইজগুলো রেগুলার দিতে হবে। যেগুলো ভুল করেছো সেগুলো সলভ করে ফেলতে হবে। তাহলে সবাই আমার সাথে বলো, আমরা ফিয়ারলেস ফাইটার, আমরা বার্ষিক পরীক্ষা ইনশাল্লাহ টপ করব। ঠিক আছে? আর আমাদের যে মটো নিয়ে আমরা পড়ি, এফএমবি, এফএমএস, সেটা আমরা বজায় রাখবো। ভয় পাবো না। বার্ষিক পরীক্ষা আসলে অনেকে ভয় পায়, ভয়ে রেজাল্ট খারাপ করে। তুমি যেভাবে পড়ছো ভালো করে সেভাবেই পড়ে যাবা। বার্ষিক পরীক্ষা ইনশাল্লাহ তোমার অনেক অনেক ভালো হবে। সো মিশন বার্ষিক, এটাতে কাজে লেগে যাও, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।